আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরেকটি ইংলিশ ক্লাসে ফ্রম এসিএস আইবিএ। সো এইচএসসি 26 ব্যাচ যারা আছো তোমাদের জন্য যে আমাদের ইংলিশ মাস্টার ক্লাসের সিরিজ, সো এটারই আরেকটা ক্লাস নিয়ে চলে আসছি। অ্যান্ড দিস ইজ ফ্রম ইংলিশ সেকেন্ড পেপার, রাইট? সো আমার আগের যে ক্লাসটা ছিল ইংলিশ সেকেন্ড পেপার, ওই ক্লাসে আমরা গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ কভার করছিলাম। দুইটা টপিক যেখানে কভার হয় আমাদের, আর্টিকেল আর প্রিপোজিশন। অ্যান্ড আজকের ক্লাসে আমরা হচ্ছে যেই টপিকটা কভার করবো এটা হচ্ছে গ্যাপ ফিলিং এরই, বাট এটা হচ্ছে উইথ ক্লুজ, তোমাকে ক্লুজ দিয়ে দিবে, রাইট? বাট ক্লুজটা হচ্ছে নর্মাল ক্লুজ না, যেটা আমরা এসএসসি লেভেলে পড়ছিলাম যে হ্যাঁ কয়েকটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে, আমি জাস্ট বসায় বসায় দেখতেছি বা পার্সোনাল স্পিচ একটু জানলেই হচ্ছে। বাট না, এটা আলাদা একটা ক্লাস করা লাগতেছে, কারণ হচ্ছে এটার স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক, স্পেশাল ফিচার, স্পেশাল ইউজেস আছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই টপিকটার নামটা কি দেখি, দেখো, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ স্পেশাল ফ্রেজেস আর ওয়ার্ডস, ঠিক আছে? স্পেশাল ফ্রেজেস আর ওয়ার্ডস। সো এই স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস কোনগুলো বা কোনগুলো আছে অলরেডি তোমরা মোটামুটি জানো, কারণ তোমরা এক্সাম দিছো, রাইট? তোমরা টেস্ট দিছো, টেস্ট দিছো, অনেকে মডেল টেস্ট দিচ্ছ তোমাদের কলেজে, অ্যান্ড জায়গায় জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মেতে এক্সাম দিচ্ছই। সো অলরেডি অ্যাকোয়েন্টেড উইথ দিস টার্ম যে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসগুলো মানে কোনগুলো, হ্যাঁ, এগুলো আমরা জানি। বাট আমরা যেহেতু মাস্টার ক্লাস দিচ্ছি অ্যাজ আ কী বলবো কম্প্যাক্ট ওয়ে, হ্যাঁ, আমরা রিভিশন করানো ট্রাই করতেছি। সো এটা হচ্ছে আমরা শিখবো আজকে, ঠিক আছে? সো যেই সব ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস একবারে লাগবেই, হ্যাঁ, অ্যান্ড ইনফ্যাক্ট কিছু এক্সট্রা জিনিসও শিখবো, অ্যান্ড আফটার দ্যাট প্র্যাকটিস করবো, এটাই। সো অ্যাবাউট মাই ইন্ট্রো, সো দিস ইজ আব্দুল হাসিব জিহাদ ফ্রম আইবিএডিও 33rd বিবিএ, এই আর কি, ঠিক আছে? আর তোমাদের এসএস আইবিএ তো ইনস্ট্রাক্টর হিসেবে আছি, এটাই। সো আমরা তাহলে শুরু করে দিই ক্লাসটা, হ্যাঁ? আচ্ছা, চলো তাহলে আজকে আমরা এই স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজেস যেগুলো আছে এগুলোকে একেবারে ভেঙে চুরে, হ্যাঁ, শেখার চেষ্টা করব, এগুলোর প্রপার ইউজেসটা শিখবো, অ্যান্ড আফটার দ্যাট প্র্যাকটিস করবো, ঠিক আছে? ওকে, তাহলে চলো শুরু করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের টপিক, হ্যাঁ? ওকে, চলো। সো আজকে যেটা বললাম ভাই, যে স্পেশাল ইউজ অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, সবগুলো কিন্তু না, হ্যাঁ, যেগুলো আমাদের এক্সামে আসবে বা যেগুলো হচ্ছে ওই যে বক্সের মধ্যে থাকবে, যেহেতু গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, হ্যাঁ, বলতে গেলে 10টা ওয়ার্ড থাকবে। সো ওই 10টা ওয়ার্ড একেবারে স্ট্যাটিক না যে সবগুলো কোয়েশ্চেনে ওই 10টা আসবে, এমন না। কিছু কোয়েশ্চেনে ধরো ওই 10টা আসতেছে, আরেকটা কোয়েশ্চেনে মেবি 2-3টে এক্সট্রা আছে বা অন্য কিছু আছে। সো এই টোটাল যেসব ওয়ার্ডস মোটামুটি আসে, হ্যাঁ, সবগুলি শেখার ট্রাই করবো। আচ্ছা, তো প্র্যাকটিস প্রবলেম করবো, শিখলাম মানে প্র্যাকটিস করতে হবে, আফটার দ্যাট বোর্ড কোয়েশ্চেন, ঠিক আছে? অ্যান্ড তোমাদের ইংলিশ ফার্স্ট সেকেন্ড এভাবে কিন্তু মানে আমাদের প্লে লিস্ট করে সাজানো আছে, সবাই এরকম কিন্তু ক্লাসগুলো করতে থাকো আর কি, হ্যাঁ, আপলোড দেওয়া হচ্ছে, তোমরা জাস্ট ক্লাসগুলো করতে থাকো, অ্যান্ড তোমাদের ফিডব্যাকস আমাদের জানাও, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো আগে তাহলে। ওকে, সো দেখি এই টাইপটা আমাদের কি বলে। আমরা আগের যখন ওই টপিকটা পড়ছিলাম, আমরা একেবারে বেসিক থেকে স্টার্ট করছি, যে আমি ধরে নিচ্ছি তোমরা কিছুই জানো না, বাট অ্যাকচুয়ালি তোমরা অনেক কিছু জানো, বাট আমি ধরে নিচ্ছি, ওই ওয়াইজ আমরা যাবো, ঠিক আছে? অলরেডি তোমরা এক্সাম দিচ্ছ, সো কয়টা কোয়েশ্চেন আসে, কীভাবে আসে আমরা কিন্তু জানি। সো এই যে গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজেস, এখানে দেখো আমাদের রানিং কোনো প্যাসেজ দিয়ে দেয় না, হ্যাঁ, এটা হচ্ছে একটু আলাদা, যেটা আমরা আর্টিকেল, প্রিপোজিশন অথবা সিনোনিম, অ্যান্টোনিমের ক্ষেত্রে দেখি যে একটা রানিং প্যারাগ্রাফ দিয়ে দেয়। সো রানিং প্যারাগ্রাফের সুবিধাটা কি ভাইয়া? রানিং প্যারাগ্রাফ যখন আমাকে দিয়ে দেয়, তখন আমার সুবিধা এটা হয় যে আমি ওই প্যারাগ্রাফটা পড়লে, হ্যাঁ, কী সম্পর্কে বলতেছে এটা আমি বুঝতে পারি, তাই না? কী সম্পর্কে বলতেছে ওই প্যারাগ্রাফটা বা ওই টপিকটা, হ্যাঁ, এটা আমি বুঝতে পারি, যেটাকে আমরা একটু পশ ভাষায় কি বলি, কনটেক্সট বলি, তাই না? আচ্ছা, সো এই কনটেক্সটটা বুঝতে আমাদের সুবিধা হয় যদি আমাকে একটা রানিং প্যাসেজ দিয়ে দেয়, কনটেক্সট, রাইট? সো ওই কনটেক্সট থেকে আমি মিনিং গেস করতে পারি, আমি যেটা লাগতেছে ওইটার ইউজেসটা গেস করতে পারি। বাট এইখানে আমাকে কিন্তু কনটেক্সট দিয়ে দিবে না, হ্যাঁ। সো আমার ওই যে আলাদা আলাদা স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজেস যেগুলো আছে, ওইগুলোর ইউজেস জানতে হবে, অ্যান্ড ওইগুলো ইউজেস জেনে আমার আলাদা আলাদা সেন্টেন্সে, যেহেতু রানিং প্যারাগ্রাফ না, সো আমাকে যদি 10টা প্যারাগ্রাফ দেয়, মানে দিবে, সো 10টা সেন্টেন্স আর কি, সো 10টা সেন্টেন্সে আলাদা আলাদা ইউজেস আছে, সো আলাদা আলাদা সিনারিও আছে, ঠিক আছে? সো আমার কিন্তু এই যে একটা রানিং প্যারাগ্রাফ আমি আইডিয়া পেয়ে যাচ্ছি, এটা আমাকে একটু হেল্প করতো আগের কেসে, বাট এখানে কিন্তু করবে না, ঠিক আছে? সো এটাই। সো where every sentence requires a special grammatical use, এটাই বলছে, হ্যাঁ। আচ্ছা, তারপর কি বলছে, each text will contain only one gap that requires a specific grammatical use, হ্যাঁ, এগুলো আমরা জানি। আচ্ছা, 10 short independent text, হ্যাঁ, যেটা বললাম যে রানিং প্যারাগ্রাফ দিবে না। ওকে, সো আমাদের অ্যাজ আ হোল আমরা জানি যে প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে 0.5 করে 10টা থাকবে। সো আমাদের টোটাল মার্কস এই পার্টিকুলার আইটেম থেকে হচ্ছে 5 মার্ক, এই তো, রাইট? আচ্ছা,
তার মানে এর আগে আমাদের আর্টিকেল, ওখান থেকেও 5 চলে আসছে, প্রিপোজিশন থেকেও 5 চলে আসছে, এখান থেকেও আমাদের 5 আসা লাগবে, ঠিক আছে? সো আমাদের কিন্তু এগুলো ফুল মার্কস এনশিওর করা ম্যান্ডেটরি, ওকে, করাই লাগবে, কারণ এগুলো মিস করলে অনেক রিগ্রেট করবা, কারণ ইজি জিনিস, ঠিক আছে? ওকে, চলো। যদিও এই টপিক নিয়ে অনেকে প্যারা খাও যে ভাই বুঝি না, হ্যাঁ, আজকে কোনো প্যারাই থাকবে না ইনশাআল্লাহ এই ক্লাসের পর, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। আচ্ছা, বুঝতে পারছি মোটামুটি আমাদের রোড ম্যাপটা। ওকে, তাহলে আমরা আগাই। ওকে, ফার্স্ট যে আমাদের স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজেস, হ্যাঁ, স্পেশাল এমন কি স্পেশাল যেটা আমরা আসলে স্পেশাল নাম দিচ্ছি, বিশেষ, আসলে কি বিশেষ? আচ্ছা দেখো, ইউজ অফ ওয়াজ বর্ন, এই যে ওয়াজ বর্ন, এটা কি আসলেই বিশেষ? আমরা কি ইউজ করি না, নতুন কিছু এমন কিন্তু কিছু না, রাইট? এটা আমাদের ডেইলি লাইফে অনেক ইউজ হয়, হ্যাঁ, আমরা ওয়াজ বর্ন বলি, অনেক বলি, বিভিন্ন ক্ষেত্রে বলি, কী কী কেসে বলি বা কোন কোন আসপেক্টে ইউজ করি ওটা আমরা দেখবো। বাট ওয়াজ বর্ন কিন্তু আমাদের সবার চেনা, নট লাইক তুমি এক্সামে বসে কোয়েশ্চেন দেখছো তারপর চিনছো, এমন কিছু না, তুমি ডেইলি লাইফে ইউজ করো, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই চিনো। বাট আমরা স্পেশাল কেন বলতেছি? স্পেশাল বলতেছি ওই পার্টিকুলার রিজনে যে আমরা এসএসসি লেভেলে যেই সব গ্যাপ ফিলিং করে আসছি উইথ ক্লোজ, ওইখানে যেই সব ওয়ার্ড দিয়ে দিত, হ্যাঁ, ওই ওয়ার্ডগুলো আমরা যে যদি পার্সো স্পিচ জানতাম, কিছু ওয়ার্ডগুলো একটু চেঞ্জ করা লাগতো, বাট যেই ওয়ার্ডগুলো দিয়ে দিত আমি জাস্ট ওই যে বসায় বসায় যদি দেখতাম তাও কিন্তু আমার হয়ে যেত। বাট এই ক্ষেত্রে বসায় বসায় দেখার থেকে আমাদের ইউজেসটা জানা ইম্পর্টেন্ট, হ্যাঁ, কারণ ইউজেস না জানলে বসায় বসায় মানে একটু প্যারা খাবো, ভুল হওয়ার চান্সেস বেশি, বুঝছো? এই জন্য আমরা একটা স্পেশাল নাম দিছি। এগুলো হচ্ছে একটু দেখতে একটু বড় বড় অ্যান্ড দেখতে একটু কঠিন, আসলে ইজি, দেখতে কঠিন অনেকের কাছে লাগে, বাট অ্যাকচুয়ালি ইজি। সো ওই রকম যেটা এসএসসি লেভেলে ছিল, ওইটা ইজি ছিল, দেখতে ইজি, অ্যাকচুয়ালি তো ইজি, বাট দেখতে ইজি ছিল, এটা দেখতে অনেকের কাছে কঠিন লাগে অ্যান্ড অ্যাকচুয়ালি ইজি, বুঝতে পারছি? সেই জন্য ওয়াজ বর্নটাকে আমরা স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজ বলতেছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখি ভাই ওয়াজ বর্ন মানে কি। দেখো, জন্মগ্রহণ করা অর্থে বি বর্ন সর্বদা প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে আমি বাংলিশ লিখছি, একেবারে ফুল ইংলিশ রাখি নাই, আবার ফুল বাংলাও রাখি নাই, বাংলিশ লিখছি যেন মানে বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, মানে যেহেতু এটা অনেকেই ক্লাস দেখবো, শুধু ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন দেখবো না, বাংলা মিডিয়ামও দেখবো, হ্যাঁ, সো সবার জন্যই দেওয়া হয়েছে। আর আইবি প্রিপারেশন নিলে আমাদের বাংলা থেকে একটু দূরে আসা লাগবে, বিকজ আইবি প্রিপারেশনে তো আসলে কোয়েশ্চেনটা বাংলা মিডিয়াম হও অর ইংলিশ ভার্সন হও, তোমার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সামটা দিতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ইংলিশের প্রতি একটু ফোকাস দেওয়া লাগবে, ভোক্যাবুলারি বলি যেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, সিনোনিম অ্যান্টোনিম, আর নেক্সট ইংলিশ সেকেন্ডে যেটা আমি নিব ওইখানে। আর তাছাড়া হচ্ছে মানে সব কিছু গ্রামার টামার যখন পড়বো একটু ইংলিশ, এই গ্রামার পড়া লাগবে, হ্যাঁ, ইংলিশ গ্রামারটা ইংলিশেই পড়া লাগবে। বাট যেহেতু আমরা এইচএসসি লেভেলে আসি, হ্যাঁ, লাস্ট রিভিশন দিচ্ছি, আমি ফুল ইংলিশ রাখি নাই, বাংলিশ রাখছি, ঠিক আছে? আচ্ছা চলো, সো বি বর্ণের কিছু স্ট্রাকচার আমরা দেখবো, ঠিক আছে? ওকে, ফার্স্ট স্ট্রাকচার যেটা বলতেছে মানে বি বর্ণ মানে কি, এটা আমরা দেখছি জন্মগ্রহণ করা, এটা আসলে মানে সবাই জানি, এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। জন্মগ্রহণ করা ইজ দি মিনিং অফ ওয়াজ বর্ন, আচ্ছা, বা বি বর্ন। সো এখানে এই যে বি বর্ন বা এই যে বর্ন ওয়াজ বর্ন যেটাই বলি, এই বর্নের যে ইউজেসগুলো আছে, বিভিন্ন স্ট্রাকচার ইউজ হচ্ছে, এই স্ট্রাকচারগুলো আমরা দেখি। ফার্স্ট যে স্ট্রাকচারটা ভাইয়া, এই স্ট্রাকচার আমাকে বলতেছে যে সাবজেক্টের পরে যদি আমার বি ভার্ব বসে, বি ভার্ব মানে কি? বি ভার্ব মানে আমরা সবাই জানি যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, তাই না? এখানে লেখাই আছে, রাইট? এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার। সো এই বি ভার্বগুলো যদি বসে অ্যান্ড বি ভার্বের পরে যদি বর্ন বসে, সো বেসিক্যালি এখানে ওয়াজ বর্ন আছে, তো এটা ইজ বর্ণ হইতে পারে, এম বর্ণ হইতে পারে, মানে হয়তো বি ভার্ব সবই আসতে পারে, ওয়্যার বর্ণ হইতে পারে। তারপরে এইটার পরে, হ্যাঁ, আমি বি ভার্ব বসাইলাম, বর্ন বসাইলাম, তারপরে যদি আমার অ্যাডভার্বিয়াল বা প্রিপোজিশন ফ্রেজ থাকে তাহলে এই স্ট্রাকচারটা ফর্ম হবে বা এই স্ট্রাকচারটা ফলো হবে। মানে এটা বোঝানোর চেষ্টা করতেছি, দেখো যদি একটা সেন্টেন্সে অ্যাডভার্বিয়াল বা প্রিপোজিশন ফ্রেজ থাকে বর্ণের পরে, তাহলে ওর আগে বি ভার্ব বসবে। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এই স্ট্রাকচারটা এভাবে হবে, তুমি যেইখানেই গ্যাপ বসাও, যেইখানেই যেটা থাকুক, হ্যাঁ, বি ভার্ব বর্ন থাকবে মানে পরেটা অ্যাডভার্বিয়াল বা প্রিপোজিশন ফ্রেজ থাকবে, অথবা অ্যাডভার্বিয়াল অথবা প্রিপোজিশন ফ্রেজ থাকবে মানেই তোমার এদিকে বি ভার্ব আর বর্ন থাকবে, বুঝছো? আমরা স্ট্রাকচার মুখস্থ করবো না, আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে তোমার স্ট্রাকচারটা অটোমেটিক্যালি মাথার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? চলো দেখি এক্সাম্পল আমাকে বলতেছে ভাইয়া আই ওয়াজ বর্ন ইন 91, চলো এটা আমরা একটু থিসিস করি প্রপারলি, রাইট? আচ্ছা, থিসিস ইজ অ্যান ইঞ্জিনিয়ারিং টার্ম, ওকে। সো আই ওয়াজ বর্ন ইন 1981, তাহলে দেখো ওয়াজ চলে আসছে, আমার আই তো সাবজেক্ট, ভালো কথা, ওয়াজ চলে আসছে বি ভার্ব দেখে, বর্ন চলে আসলো এইটা ইন 1981, তাই না? তাহলে ইন 1981 এখানে কি হচ্ছে, এটা একটা অ্যাডভার্বিয়াল অর প্রিপোজিশন ফ্রেজ।
আচ্ছা, প্রিপোজিশন ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজের ডিফারেন্স মোটামুটি আমরা জানি 9-10-এ পড়ে আসছি, তাও যদি হালকা পাতলা বলি, নর্মালি প্রিপোজিশন ফ্রেজ স্টার্টস উইথ হচ্ছে কি প্রিপোজিশন, রাইট, আর এন্ড হবে ধরো নাউন দিয়ে, মানে অবজেক্ট দিয়ে। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ ধরো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে তোমার ওই যে অ্যাডভার্ব অফ টাইম, মানে ওই যে ওয়েন, হাউ, হ্যাঁ, ম্যানার, এই টাইপের জিনিসপাতি দিয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে বা টাইম, তাহলে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। এখন অনেক সময় যেটা হয় যে কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর কিছু প্রিপোজিশনাল ফ্রেজ একেবারে মার্জ হয়ে যায়, হ্যাঁ, মানে ওই একই সাথে ওই ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আবার প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা কনফিউজ হয়ে যাওয়ার বিষয় থাকে। বাট আমাদের এক্সামে বলবে না যে এটা প্রিপোজিশনাল ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তো এটা নিয়ে প্যারা হওয়ার কিছু নেই। বাট আমরা এটা বুঝি যে দেখো ইন 1981 এটা একটা প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়েছে, সে একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারবো, কজ এটা নাউন দিয়ে বা অবজেক্ট দিয়ে শেষ হয়েছে। আবার এটা একটা টাইম বুঝাচ্ছে, সো এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাজ ওয়েল, ঠিক আছে। সো আমরা বুঝতে পারতেছি যে এটা একটা ফ্রেজ, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল অর প্রিপোজিশন যেটা বলি, এটা অ্যাডভার্বিয়ালও বলতে পারি, ঠিক আছে, এটাকে আমরা প্রিপোজিশনও বলতে পারি। ওকে, তাহলে অ্যাডভার্বিয়াল অর প্রিপোজিশনাল ফ্রেজ এখানে আসছে, আর এর আগে জাস্ট কি বি ভার্বের পরে বর্ন বসলো। এই স্ট্রাকচারটা আসলে অনেক ইজি। তারপর দেখো আরও এক্সাম্পল আছে, রুমাইসা ওয়াজ বর্ন উইথ এ হিডেন পাওয়ার, ঠিক আছে। তাহলে রুমাইসা ওয়াজ বর্ন উইথ এ হিডেন পাওয়ার, এখানে কি হলো, এই যে সাবজেক্ট আছে আমার, তারপরে বি ভার্ব বসলো, ভালো কথা, বি ভার্বের পরে কে বসবে, বর্ন বসবে, বসলো বর্ন, ভালো কথা, উইথ আ হিডেন পাওয়ার, হ্যাঁ। তাহলে যে উইথ আ হিডেন পাওয়ার ভাইয়া, উইথটাকে, উইথ আমার প্রিপোজিশন, উইথ যদি প্রিপোজিশন হয় তাহলে উইথের পরে বাকি যেসব জিনিস আছে, হ্যাঁ, অ্যান্ড শেষ হইলো আমার অবজেক্ট দিয়ে, হয়ে গেল কি প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে রুমাইসা ওয়াজ বর্ন উইথ আ হিডেন পাওয়ার, তাহলে যে আমার এই স্ট্রাকচারটাই ফলো হচ্ছে, সাবজেক্টের পরে বি ভার্ব বসছে, বি ভার্বের পরে বর্ন বসছে, অ্যান্ড বর্নের পরে কি আমার ফ্রেজ বসছে, প্রিপোজিশনাল ফ্রেজ বসছে। বুঝছি? ডান ভাইয়া? কোনো কনফিউশন আছে? থাকা কি উচিত না? রাইট, বুঝতে পারছি। ওকে, চলো আগে। তাহলে আমাদের নেক্সট যেই স্ট্রাকচারটা আসতেছে ভাইয়া, চলো দেখি নেক্সট স্ট্রাকচারটা কি বলতেছে। নেক্সট স্ট্রাকচারগুলো অনেক ইজি, হ্যাঁ, যে এর আগে আমরা দেখছি যে ওই বি ভার্বের পরে বর্ন বসতেছে, ভালো কথা, এবং ওইটার পরে আমার ফ্রেজ আসতেছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমার ওই বি ভার্ব আর বর্নের পরে ফ্রেজ না এসে দুইটা জিনিস আসতেছে, একটাকে আমরা বলতেছি কি অ্যাডজেক্টিভ, আরেকটাকে কি বলতেছি নাউন, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভ আর নাউনও আসতে পারে, চলো দেখি কেমনে। এই যে ফারুক ওয়াজ বর্ন ব্লাইন্ড, তাহলে আমাকে বলো তো ব্লাইন্ড ওয়ার্ডটা কি? ব্লাইন্ড ওয়ার্ডটা ইজ নাথিং বাট অ্যাডজেক্টিভ, তাই না? ব্লাইন্ড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে কি দি গার্ল ওয়াজ বর্ন লেজি, হ্যাঁ, লেজি। আচ্ছা, তাহলে এই লেজি ওয়ার্ডটাও কি অ্যাডজেক্টিভ, তাহলে লেজি, ব্লাইন্ড এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা দেখলাম যে দেখো আগেরটাই সাবজেক্টের পরে বি ভার্ব, বি ভার্বের পরে বর্ন, বর্নের পরে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? ক্লিয়ার? ডান? ওকে, তাহলে ইউজ অফ ওয়াজ বর্নের এই স্ট্রাকচারটা আমরা বুঝতে পারলাম। মুভিং অন টু দি কি বলবো নেক্সট স্ট্রাকচার, আমাকে বলতেছে দেখো সাবজেক্টের পরে বি ভার্ব বসতেছে, বর্ন বসতেছে, বাট এখন অ্যাডজেক্টিভ না এসে নাউন চলে আসলো। কিভাবে? উই আর অল বর্ন লিডার্স, তাই না? এই যে বর্ন লিডার্স, তাহলে লিডার্সটা কি? লিডার্সটা হচ্ছে নাউন। ওকে, তাহলে লিডার্স যদি নাউন হয় তাহলে দেখো উই আর অল, হ্যাঁ, তাহলে উই আর যে নর্মাল সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, অল এখানে অ্যাড হয়েছে, ওটা আসলে প্যারা নেই। তারপরে কি হয়েছে, মানে অলটা বেসিকলি এই যে লিডার্সকে ইয়ে করছে, মডিফাই করছে। আচ্ছা, ওকে, ওটা আসলে ইস্যু না। তারপরে দেখলাম যে বর্ন, ঠিক আছে। সো বেসিক্যালি বি ভার্বের পরে বর্ন বসছে, তারপর একটা নাউন আছে লিডার। সিমিলারলি দি ম্যান ওয়াজ বর্ন ডেভিল, তার মানে ডেভিলটাও কি ভাইয়া? ডেভিলটাও আমার নাউন। ওকে, বুঝতে পারছি? তাহলে এই স্ট্রাকচারটা ফলো হচ্ছে, সাবজেক্ট বসলো, বি ভার্ব বসলো, বর্ন বসলো, নাউন বসলো, ঠিক আছে। এগুলো একটু মাথায় রাখবো। সো আমাদের ওই যে যখন গ্যাপ ফিলিং আসবে তখন এই স্ট্রাকচারগুলো যদি মাথায় থাকে, এই এক্সাম্পলগুলো যে আমরা শিখতেছি এগুলো যদি মাথায় থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে হচ্ছে ওয়াজ বর্ন বাই ইজ বর্ন বাই যে, মানে বি এর পরে বর্ন এগুলো বসাতে হবে, ঠিক আছে। ওকে, আমরা প্র্যাকটিস করবো, কোনো সমস্যা নেই। চলো চলো, বুঝতে পারছি। ওকে, নেক্সট হচ্ছে ভাইয়া দেখো সাবজেক্টের পরে বি ভার্ব বসতেছে, বর্ন বসতেছে, ভালো কথা, এরপরে আবার ইনফিনিটিভ ফ্রেজ চলে আসলো। তাহলে আবার ফ্রেজের কাহিনী, এর আগে দুইটা ফ্রেজ দেখছি, এখন আবার থার্ড ফ্রেজ চলে আসলো, হুইচ ইজ ইনফিনিটিভ ফ্রেজ। তো এই ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? আমরা সবাই জানি ইনফিনিটিভ মানে কি, তাই না? টু এর পরে কি হয়? দুইটা ইনফিনিটিভ আছে, একটা বেয়ার ইনফিনিটিভ, একটা বেয়ার না আর কি, ফুল ইনফিনিটিভ। সো টু এর পরে মেইনলি V1 বসে, এটাকে আমরা ইনফিনিটিভ বলি, তো আচ্ছা
ওকে, আমরা কনজুগেশন নিয়ে পড়াশোনা করব পরে। হ্যাঁ, মোটামুটি জানি কনজুগেশন অফ ভার্ব তো জানি, তাই না? V0, V1, V2, V3, V4 এগুলো আমরা জানি। আচ্ছা, সো দেখি, নজরুল ওয়াজ বর্ন টু রাইট এগেইনস্ট ইনজাস্টিস। তার মানে নজরুল ওয়াজ বর্ন টু ব্লা ব্লা ব্লা। আমার একটা ফ্রেন্ড ছিল, বুঝছো, ছোটোবেলায় আমি মানে মোটামুটি ভালো স্টুডেন্ট এখনও, বাট হয়তো আগে থেকেই অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, ছোটোবেলা থেকে ফার্স্ট টার্স্ট হইতাম আর কি। সো ক্লাস 3-তে আমি যখন ডিআরএমসিতে ছিলাম, সো যখন ভালো টালো করতাম আর কি, রেজাল্ট তখন আমার একটা ফ্রেন্ড বলছিল যে জিহাদ জন্মাইছে হচ্ছে পড়াশোনার জন্য, ঠিক আছে? সো মানে এই কথাটা হচ্ছে আমার মানে আমার মার অনেক অনেক ফেমাস হয়ে গেছিলো আর কি জিনিসটা। মানে সব জায়গায় বলতো যে ও তো পড়বেই, কারণ ও জন্মাইছে পড়ার জন্য, এরকম আর কি। মানে ছোটো বাচ্চার কাহিনী, সো বুঝতে পারতেছো, সিরিয়াস জিনিস, বাট এরকম যে আমরা অনেক সময় বলি যে হি ইজ বর্ন টু ডু দিস, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে বলছে জিহাদ ইজ বর্ন টু স্টাডি, এরকম কিছু। সেই যে বর্ন টু স্টাডি মানে ও জন্মাইছেই এটা করার জন্য, এরকম কিছু আমরা বলি তো, রাইট? সো এটাই হচ্ছে এই স্ট্রাকচারটা। দেখো, সাবজেক্ট বিভার বর্ন ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে তুমি জন্মাইছই ওই পার্টিকুলার কাজটা করার জন্য। হ্যাঁ, টু দিস, তাহলে টু এর পরে ভার্ব ওয়ান বসতেছে, ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, নজরুল ওয়াজ বর্ন টু রাইট এগেইনস্ট ইনজাস্টিস, তার মানে নজরুল জন্মাইছেই হচ্ছে কি ইনজাস্টিস, অবিচার, এইসবের বিরুদ্ধে লেখার জন্য। তাহলে টু রাইট এগেইনস্ট ইনজাস্টিস, এই পুরাটা হচ্ছে কি আমার ইনফিনিটিভ ফ্রেজ। টু রাইট হচ্ছে আমার নর্মাল টু প্লাস ভার্ব ওয়ান, আর এই যে এগেইনস্ট ইনজাস্টিস এটা আসার কারণে পুরাটা হয়ে গেল কি ইনফিনিটিভ ফ্রেজ। বুঝতে পারছি? ডান ভাইয়ারা? ওকে, আচ্ছা, মুভিং অন। কি দেখো তো, সাবজেক্টের পরে ইজ আর বসতেছে। আচ্ছা, এখানে কিন্তু ওয়াজ ওয়্যার নাই। ওকে, বর্ন বসতেছে, তারপরে অ্যাডজেক্টিভ বসতেছে। আচ্ছা, তারপরে এবার এক্সটেনশনও আসতেছে। এক্সটেনশনটা ম্যাটার না, বাট আমরা এই পার্টিকুলার এক্সাম্পল বা এই পার্টিকুলার স্ট্রাকচারটা একটু আগেই দেখে আসছি যে বি ভার্বের পরে বর্ন, অ্যাডজেক্টিভ, বাট এখানে কিন্তু ওয়াজ ওয়্যারও কাউন্টেড। হ্যাঁ, এখানে কিন্তু আমার এমিজার, ওয়াজ ওয়্যার সবাই আছে, রাইট? এখানে যে ওয়াজ ওয়্যারও কানেক্ট, আরে ওকে, এখানে হচ্ছে ওয়াজ ওয়্যারও কানেক্টেড, কিন্তু এইখানে কি হচ্ছে ভাই, এখানে কিন্তু ওয়াজ ওয়্যার ইন্ডিকেটেড নাই, এখানে শুধু ইজ আর আর আছে, ঠিক আছে? তাহলে ইজ আর আর আছে, তারপরে অ্যাডজেক্টিভ বসতেছে, এক্সটেনশন আছে, ভালো কথা। চলো এক্সাম্পল দেখি। অ্যান ইনফ্যান্ট ইজ বর্ন ইনোসেন্ট অ্যান্ড রিসিভস প্যারেন্টস হেভিলি অ্যাফেকশন। ওইটা হচ্ছে আসলে কি এক্সটেনশনের কথা বলতেছে। তাহলে আমার মেইন জিনিস দেখো, অ্যান ইনফ্যান্ট ইজ বর্ন ইনোসেন্ট, এই পার্টটুকু যদি আমি দেখি, তাহলে অ্যান ইনফ্যান্ট এটা হচ্ছে আমার পার্টিকুলার সাবজেক্ট। ওকে, ইজ বর্ন, হ্যাঁ, এখানে দেখো আরেকটা এক্সাম্পল আর আছে, এই এক্সাম্পল ইজ আছে, তার মানে ওয়াজ ওয়্যার হবে না, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের কথা বলতে। তাহলে ইজ বর্ন ইনোসেন্ট, ওকে, ভালো কথা। তাহলে ইনোসেন্ট যে ওয়ার্ডটা আছে, ইনোসেন্ট হচ্ছে আমার কি ভাইয়া, ইনোসেন্ট আমার অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ইনোসেন্ট যদি অ্যাডজেক্টিভ হয়, বাকিটা হচ্ছে অ্যান্ড রিসিভস ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? এটা আমার এক্সটেনশন এই পার্টিকুলার সেন্টেন্সে। বুঝছি কাহিনিটা কি? কাহিনি হচ্ছে আমার ইজার বসতেছে, ওয়াজ ওয়্যার বসতেছে না, বি ভার্ব হইলেও, আর সাথে বর্ণের পরে অ্যাডজেক্টিভ বসতেছে, এবং অ্যাডজেক্টিভের পরে বাকি আমার এক্সটেনশন থাকতেছে। বুঝছি, এটা আরেকটা পার্টিকুলার স্ট্রাকচার আমরা হিসেবে, মানে স্ট্রাকচার হিসেবে আমরা দেখতে পারি। বুঝছি, ডান? কোনো কনফিউশন? কোনো কনফিউশন থাকলে সুন্দর করে আমরা কি করব, কমেন্টে জানিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, চলো না আগে ডান। তাহলে আমাদের ওয়াজ বর্ন নিয়ে কিন্তু গল্পগুজব শেষ, ঠিক আছে? আমরা এখন উড রেদার নিয়ে গল্পগুজব করব। ওকে, চলেন শুরু করি। বুঝতে পারছি? ওকে, চলেন। আচ্ছা, সো উড রেদার যে জিনিসটা বলতেছে ভাই, উড রেদার মানে কি? উড রেদার অর্থটা আমাদের জানতে হবে, তাই না? উড রেদার অর্থ কি লেখাই আছে, উড রেদার অর্থ হচ্ছে বরং। হ্যাঁ, বরং। ওই যে আমরা বলি না যে এটা না করে ওটা করো, হ্যাঁ, এটা না করে ওটা করো, বরং। তুমি বরং থাকো, তুমি বরং যেও না, তুমি বরং এটা করো। তার মানে জাস্ট ওই যে কম্পেয়ার করি যে উড রেদার, হ্যাঁ, কম্পেয়ার করে তুমি বরং এটা করো, এই যে এটা ছাড়া, মানে ইনস্টেড অফ দিস ডু দিস, এরকম কিছু, দিস ফর দ্যাট। আচ্ছা, সো একটি জিনিসের চেয়ে অন্যটি অধিকতর ভালো, এরও বুঝাতে উড রেদার ব্লা ব্লা। আচ্ছা, এটা কি? এটা ভাই কন্ট্রাক্টেড ফর্ম, হ্যাঁ, এটা আমরা জানি মোটামুটি। এটা কি? এই যে উড রেদার, উড রেদার জাস্ট নর্মালি যখন ফুল ফর্মে লিখবো তখন তো উড রেদার, ওইটাকে যখন কন্ট্রাক্টেড ফর্মে লিখবো তখন কিন্তু এভাবে লিখতে পারবো। আচ্ছা, তাহলে উড রেদার ড্যান আর কি, উড রেদার ড্যান মানে উড রেদার ডট ডট ড্যান। আচ্ছা, ব্যবহার করা, এটা দুইটা স্ট্রাকচার আছে, আমরা দেখবো। তারপর কি উড রেদার দুটি গঠন রয়েছে। ওকে, চলো দেখি। সো ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে এখানে একটা কম্প্যারিজনের বিষয় আসতেছে, হ্যাঁ, যে এটা না করে ওটা করো, এটা বরং এটা, হ্যাঁ, আচ্ছা, বরং এটাই ভালো, এরকম কিছু। আচ্ছা,
তো এই যে দুইটা স্ট্রাকচার দেখবো ভাই, এটা অনেক ইম্পর্টেন্ট, আমরা সবাই ভুল করি, বিশেষ করে কি বলতো, আমাদের যেই 2 নাম্বার স্ট্রাকচারটা আছে, এই 2 নাম্বার স্ট্রাকচারটা আমরা সবাই ভুল করি, ঠিক আছে? এই যে এটা, ওকে, ঠুস ঠুস, এত বড় কেন? বেশি বড় হয়ে গেছে না? চলো এটা ছোট করি, ঠুস ঠুস ঠুস, 3 স্টার, ওকে? 3 স্টারটা একটু সোজা করে দিই। সোজা হবে না, আচ্ছা সমস্যা নেই, ওকে। সো এই 3 স্টার কেন দিলাম, কারণ এটা আমরা সবাই কনফিডেন্টলি ভুল করি, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা স্ট্রাকচার একটু জানতে হবে আমাদের প্রপারলি, এই দুইটা স্ট্রাকচার একটু প্রপারলি আমরা পড়াশোনা করে ফেলি, চলো, বুঝতে পারছি? আচ্ছা, ফার্স্ট যে স্ট্রাকচারটা আছে ভাইয়া, এটা হচ্ছে সেম সাবজেক্টের স্ট্রাকচার। মানে কি? মানে ধরো এই উড রেদার ইউজ করতেছি এবং একটা সাবজেক্টই আছে, ওর সম্পর্কে কিছু বলা হচ্ছে, তাহলে সেম সাবজেক্ট। সো যখন সেম সাবজেক্ট নিয়ে উড রেদার ইউজেস আসবে, তখন হচ্ছে এই পার্টিকুলার ফার্স্ট স্ট্রাকচারটা। অ্যান্ড যখন ভিন্ন সাবজেক্ট, মানে ধরো এই যে এক্সাম্পল দেখবো, ভিন্ন সাবজেক্ট আসবে, মানে দুইটা সাবজেক্ট আসবে, হ্যাঁ, তখন হচ্ছে কি এই যে সেকেন্ড স্ট্রাকচারটা। চলো দেখি। সো বলতেছে ভাই, সেম সাবজেক্ট যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম থাকবে, সেম সাবজেক্ট থাকলে ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, তাহলে ভার্বের বেস ফর্মকে আমরা যে কনজুগেশনের ভাষায় যদি বলি, এটাকে আমরা V0 বা V1ও বলতে পারি, তাই না? V0 নর্মালি বলি বেস ফর্মকে, বা অনেকে V1 বলে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, ঠিক আছে। যেমন দেখো, আই উড রেদার ওয়ার্ক অ্যাট হোম, তার মানে আমি বরং বাসায় কাজ করব, বা বাসায় কাজ মানে করতে যাচ্ছি এরকম, হ্যাঁ। যে জামাল উড রেদার প্লে দেন স্টাডি, হ্যাঁ, তাহলে ও স্টাডির থেকে খেলাকেই প্রাধান্য দিচ্ছে, যে জামাল হচ্ছে না খেলে ও পড়তে চাচ্ছে, সরি না পড়েও খেলতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কে পড়তে চাবে, যে খেলতে চাবে, আচ্ছা। তো জামাল উড রেদার প্লে দেন স্টাডি, তার মানে জিনিসটা কি হচ্ছে দেখো, আই আমার সাবজেক্ট আছে, ভালো কথা, উড রেদার বসে গেল, অ্যান্ড যেহেতু সেম সাবজেক্ট, এই আই নিয়েই কথা বলতেছে, তাহলে আমি সুন্দর করে এখানে কি বসাইছি, ওয়ার্ক বসাই দিছি। কেন বসাইছি? ওয়ার্ক হচ্ছে আমার ভার্বের বেস ফর্ম, বুঝছি? সিমিলারলি জামাল উড রেদার প্লে বসাইছি, কেন প্লে বসাইছি? কারণ প্লে হচ্ছে আমার ভার্বের বেস ফর্ম, বুঝছি? এটাই। সো আমি এখানে প্লেইং, প্লেড, হ্যাভ প্লেড, হ্যাড প্লেড এগুলো কিছু বসাতে পারবো না, কারণ সেম সাবজেক্ট আছে, উড রেদার বসছে, আমার ভার্বের বেস ফর্ম অর প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, বুঝছি? ওকে, তাহলে জামাল উড রেদার প্লে দেন স্টাডি, ভেরি গুড, বুঝতে পারছি? আচ্ছা, ডান। তাহলে এগুলো একটু আমরা দেখলাম যে এটা ওয়ার্ক হইল, কেন হইল এটাও জানি, ওকে। আচ্ছা, আর এটা হচ্ছে প্লে হইল, তো ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে, চলো দেখি, সাবজেক্ট যদি ভিন্ন হয়, আমার 2 নাম্বার স্ট্রাকচার বলতেছে, দেখো সাবজেক্ট যদি ভিন্ন হয় ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে, আমার পাস্ট সিম্পল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে পাস্ট সিম্পল মানে কি? পাস্ট সিম্পল মানে সিম্পলি জাস্ট এখানে কি হবে, V2 হয়ে যাবে, তো V2 হয়ে যাবে। আচ্ছা, তাহলে V2 কেমনে হবে, চলো দেখি। দেখো, ডিফারেন্ট সাবজেক্ট মানে বেসিক্যালি এখানে আরেকটা সাবজেক্ট চলে আসবে। ফর এক্সাম্পল, আই উড রেদার ইউ স্টেইড অ্যাট হোম টু নাইট, তার মানে আমি বলতেছি যে এটা বেটার হবে তোমার জন্য যে তুমি বাসায় থাকো, যে আমি বলতেছি যে আমার মনে হয় তুমি বরং বাসায় থাকো আজকে রাতে, তাহলে যে আমার মনে হচ্ছে, বা আই উড রেদার, হ্যাঁ, তোমাকে আমি উপদেশ বা আদেশ বা একটা অ্যাডভাইস দিচ্ছি, রাইট? তারপর দেখো, আই উড রেদার ইউ ডিডন্ট গো আউট অ্যাট নাইট, সরি ইউ ডিডন্ট গো আউট টু নাইট, তাহলে আই উড রেদার ইউ ডিডন্ট গো আউট টু নাইট, হ্যাঁ। ডিডন্ট কেন হয়েছে পরে আসতেছি, বাট কাহিনিটা কি? কাহিনি হচ্ছে আমি তোমাকে বলতেছি, বা আমি বলতেছি তুমি বরং আজকে বের হইও না, ঠিক আছে? এরকম। সো এখন যেহেতু ডিফারেন্ট সাবজেক্ট আসতেছে, যে আমি এবং তুমি, হ্যাঁ, দুইটা সাবজেক্ট চলে আসতেছে, ডিফারেন্ট সাবজেক্ট, উড রেদারও আসতেছে, আগে সেম সাবজেক্টের মতো না, এখানে ডিফারেন্ট সাবজেক্ট আসতেছে, এই জন্য আমি এখানে সুন্দর করে ভার্বের পাস্ট সিম্পল বা V2 বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে V2 যদি বসাই দিই, তাহলে দেখো, আই উড রেদার ইউ আসছে, ইউ আরেকটা সাবজেক্ট, আর এখানে স্টেইড হয়ে গেছে, বুঝছো? স্টেইড হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি হয়েছে, ইউ ডিডন্ট গো হয়ে গেছে, হ্যাঁ, নেগেটিভ করে দিছে, ওটা আসলে সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি হয়েছে, রিটার্ন হয়ে গেছে, আই উড রেদার ইউ রিটার্ন দি বুক ইন দি ইভিনিং, বুঝছি? তাহলে এগুলো কিন্তু V2 হয়ে গেছে। অ্যান্ড কেন হয়েছে? কারণ এখানে সুন্দর করে আমার দুইটা কি আছে, দুইটা সাবজেক্ট আছে, আই একটা, ইউ একটা, মানে আমার ডিফারেন্ট সাবজেক্ট চলে আসছে, আই তো আছেই, বুঝতে পারছি? ক্লিয়ার ভাইয়ারা? ওকে, সেরা।
চলো তাহলে আমরা আগে তাহলে উড রেদারের এই স্ট্রাকচারটা আমরা বুঝতে পারছি, এন্ড উইথ দিস আমাদের সেকেন্ড স্পেশাল ফ্রেজ স্পেশাল ওয়ার্ডস এগুলো শেষ। আচ্ছা চলো আগে নেক্সট হচ্ছে আমাদের হ্যাড বেটার ভাইয়া। হ্যাঁ, হ্যাড বেটার ইউজেস কি বা হ্যাড বেটার মানে কি? আচ্ছা, হ্যাড বেটার বেসিক্যালি যে দেখো সাধারণত কাউকে কোনো উপদেশ বা পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা হ্যাড বেটার প্লাস বেয়ার ইনফিনিটিভ উইদাউট টু, যেটা একটু আগে দেখলাম, ব্যবহার করি। একটু আগে দেখলাম বলতে বললাম যে ইনফিনিটিভ দুই রকম হয়, একটা বেয়ার ইনফিনিটিভ আর একটা বেয়ার না ফুল ইনফিনিটিভ। ঠিক আছে, যখন টু থাকবে তারপরে ভার্ব ওয়ান বসতেছে ওটাকে ফুল ইনফিনিটিভ বলতেছি, আর বেয়ার মানে খালি, সো যখন টুটা থাকবে না এটাকে বেয়ার ইনফিনিটিভ বলতেছি। সো হ্যাড বেটার দিয়ে কোনো কিছু করাই ভালো এরূপ অর্থ প্রকাশ করে। তার মানে এই যে আমরা বলি না যে উই শুড ডু দিস বা উই শুড স্টাডি হার্ড বা উই শুড স্টাডি স্মার্ট, যেটাই বলি, সেই যে শুড ওয়ার্ডটা আসতেছে এটা কিন্তু হ্যাড বেটারের একটা অল্টারনেটিভ বা সাবস্টিটিউট। ঠিক আছে, শুড। ওকে, আমরা আরেকটা ওয়ার্ড কিন্তু শুনে থাকতে পারি, একটা মডেল, কি বলতো আমরা পড়ছি কিন্তু যে শুড বা এই যে হ্যাড বেটার এইটারই আরেকটা অল্টারনেটিভ সাবস্টিটিউট, হ্যাঁ রিপ্লেসমেন্ট যেটাই বলি, সেটা হচ্ছে কি বলতো ভাইয়া, অট টু। এই অট টু হচ্ছে আমার শুডের সাবস্টিটিউট। অট টুকে আমরা যদি একটু মানে কি বলবো একটু এমফাসিস দিয়ে আর একটু জোরালো করে প্রকাশ করার ট্রাই করি, সেটা আবার মাস্টে চলে যাবে, ওটা আলাদা বিষয়। বাট নর্মালি অট টু, শুড, এই তারপর হচ্ছে হ্যাড বেটার, এগুলো সিমিলার। ঠিক আছে, আচ্ছা চলো বুঝতে পারছি। এক্সাম্পল দেখি, শি হ্যাড বেটার বি পাংচুয়াল ইন হার অল ওয়ার্কস। তাহলে আমি যদি এই সেন্টেন্সটা জাস্ট হ্যাড বেটারের জায়গায় শুড বলতাম, হ্যাঁ হ্যাড বেটার ধরো আমার নাই, আমি হ্যাড বেটারের জায়গায় আমার ইচ্ছা হয়েছে আমি কি বলবো, আমি শুড বলবো। ঠিক আছে, চলো হ্যাড বেটার জায়গায় আমি শুড বলতেছি। তাহলে ধরো শি শুড বি পাংচুয়াল ইন হার অল ওয়ার্কস, তাহলে শি শুড বি পাংচুয়াল ইন হার অল ওয়ার্কস এই সেন্টেন্সটাকে আমি শুডের জায়গায় জাস্ট হ্যাড বেটার বসাই দিচ্ছি, বুঝছো? তাহলে হ্যাড বেটার বি যা, শুড বি তা, জাস্ট বুঝার জন্য। ঠিক আছে, দ্য স্টুডেন্টস হ্যাড বেটার রিমেইন প্রেজেন্ট, মানে দ্য স্টুডেন্টস শুড রিমেইন প্রেজেন্ট ইন দি এক্সাম হল ইন প্রপার টাইম। ঠিক আছে, কোনো কিছু করা উচিত বা কোনো কিছু এক্সপেক্ট করতেছি এরকম যদি বোঝায় তাহলে আমি হ্যাড বেটার, শুড, অট টু এগুলো বসাতে পারি, বুঝছি? সো হ্যাড বেটার হচ্ছে আমাদের একটা স্পেশাল ওয়ার্ড। আচ্ছা, এই হ্যাড বেটারে যদি আমরা নেগেটিভ করতে চাই ভাইয়া, তাহলে কি আমি বলবো যে শি হ্যাড নট বেটার, নাকি শি হ্যাড বেটার নট? কী হবে বলো তো? আমি ধরো নেগেটিভ করতে চাই যে শি শুড নট বি পাংচুয়াল বা শি শুড নট বি আ লায়ার, এটা তো বলি তাই না, নেগেটিভ ওয়াইজ আমরা শুড ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব, হ্যাড নট বেটার হবে নাকি হ্যাড বেটার নট হবে বলো তো? অ্যান্সার ইজ সিম্পল, আমরা শুডকে সাবস্টিটিউট করতেছি তাই না, শুডকে সাবস্টিটিউট করতেছি, সো হ্যাড বেটার শুডের জায়গায় বসতেছে। তো আমি যখন বলি যে ইউ শুড নট ডু দিস, তার মানে শুডের সাবস্টিটিউট হবে হ্যাড বেটার, তাহলে ইউ হ্যাড বেটার নট ডু দিস। এখানে হ্যাড নট বেটার কিন্তু হবে না, হ্যাড বেটার নট হবে। ঠিক আছে, এখানে আমরা এটাই দেখতেছি ভাইয়া, দেখো হ্যাড বেটার নেগেটিভ ফর্ম হলো হ্যাড বেটার নট। ঠিক আছে, হ্যাড নট বেটার কিন্তু না। আচ্ছা, তাহলে দ্য স্টুডেন্টস হ্যাড বেটার নট মেক আ নয়েজ ইন দি ক্লাস, তাহলে হ্যাড বেটার নট হচ্ছে কারণ আমি জাস্ট শুড নটটাকে এক্সপ্রেস করার ট্রাই করতেছি, অ্যান্ড এই হ্যাড বেটার নট বেসিকলি এখানে শুড নট। বুঝতে পারছি, এটা আসলে ইজি। আই হ্যাড বেটার নট কাম মানে কি, আই শুড নট কাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পেরেছি? ওকে ডান, চলো আগে। আচ্ছা, এটা অনেক ইজি, এটা হচ্ছে হ্যাভ টু আর হ্যাজ টু। হ্যাভ টু হ্যাজ টু মানে করতেই হবে, হ্যাঁ একটা অব্লিগেশন যদি বুঝায়। হ্যাঁ, এই যে দেখো কি সুন্দর করে লেখা আছে বাধ্যবাধকতা, হ্যাঁ এটাকে আমরা অব্লিগেশন বলতে পারি, মানে কোনো অব্লিগেশন, এই কাজটা করতেই হবে এমন কিছু যদি বুঝায় তাহলে আমি হ্যাভ টু অর হ্যাজ টু বসাইতে পারি। বা ওই যে আমরা মাস্ট বলি না, মাস্ট, সো মাস্ট ওয়ার্ডটা কিন্তু এখানে খাটবে। ঠিক আছে, মাস্ট ওয়ার্ডটা এখানে খাটবে, যেটা করতেই হবে। তারপর মাস্টের অনেক কিছু আমরা চেঞ্জিং সেন্টেন্সে পড়ি, যে ক্যান নট, বাট, ক্যান নট হেল্প, V1 ING, হ্যাঁ এগুলো আমরা পড়ছি। তারপরে যে অটো চলে আসতে পারে যদি একটু মানে জোরালোভাবে স্ট্রং এমফাসিস দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা দেখি সাবজেক্টের পরে হ্যাভ টু হ্যাজ টু বসতেছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভার্বের বেস ফর্ম বসবে। হ্যাঁ, আমি মাস্টের পরে বা কোনো মডেলের পরে ইনফ্যাক্ট ভার্বের বেস ফর্ম ছাড়ানো কিছু বসাতে পারি না। সিমিলারলি এইখানেও দেখো হ্যাভ টু হ্যাজ টুর পরে আমার ভার্বের বেস ফর্ম বসবে, অথবা আরেকটা ওয়ে কি, টু আছে, টু এর পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে, তাই না? তো হ্যাভ টু হ্যাজ টুর পরে ভার্বের বেস ফর্ম, এটা আসলে নেসেসারি একটা জিনিস। তাহলে চলো দেখি এক্সাম্পলস। উই হ্যাভ টু কাম ব্যাক হিয়ার উইদিন 2 আওয়ার্স। ঠিক আছে, তাহলে উই হ্যাভ টু কাম ব্যাক, তাহলে এখানে কি হলো, হ্যাভ টু বসলো, কাম ব্যাক হয়ে গেল, কাম হয়ে গেল। ঠিক আছে,
কাম হয়ে গেল কেন? কারণ ভার্বের বেস ফর্ম অ্যান্ড উই হ্যাভ টু বসে গেছে, ঠিক আছে? এই তো ডান। সিমিলারলি হি হ্যাজ টু কমপ্লিট হিজ ওয়ার্ক উইদিন 2 days, তাহলে হ্যাজ টু কমপ্লিট হয়ে গেছে, তাহলে হ্যাজ টু কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারছি? ডান ভাইয়ারা, কোনো কনফিউশন আছে কি? থাকলে সুন্দর করে জানাই দিই কমেন্টে, ঠিক আছে? ওকে, চলো আগে। আচ্ছা, এখানে আরেকটা কি বলছে? সাবজেক্টের পরে হ্যাভ টু, হ্যাজ টু। আচ্ছা, এখানে হ্যাভ টু বি অর হ্যাজ টু বি হইতে পারে, হ্যাঁ, এটা নর্মাল। জাস্ট ওই তো এখানে আমরা একটা স্ল্যাশ দিয়ে দিই, হ্যাভ টু বি অর হ্যাজ টু বি, ঠিক আছে? তারপরে নাউন অ্যাডজেক্টিভ হইতে পারে, হ্যাঁ, যেমন কি উই হ্যাভ টু বি অ্যাওয়ার অফ দি ব্যাড এফেক্ট স্মোকিং। উই হ্যাভ টু বি অ্যাওয়ার মানে কি? উই মাস্ট বি অ্যাওয়ার। তার মানে মাস্টের পরে এখানে ভার্বের বেস ফর্ম বেসিক্যালি বি বসতেছে, বুঝছো? এখানে ভার্বের বেস ফর্ম বি চলে আসতেছে ডিরেক্টলি। এখানে এম ইজ আর ওয়াজ ভার তো বসতে পারবে না, সো বি যখন ভার্বের বেস ফর্ম মানে ওয়াইজ ইউজ হয় তখন তো বি নিজেই বসে, তাই না? এটা আমরা জানি। সো ইউ হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার, এখানেও দেখো ইউ হ্যাভ টু বসলো বা ইউ হ্যাভ টু বি বসলো, তারপরে হচ্ছে নর্মাল কী হইতে হবে? তোমাকে ইঞ্জিনিয়ার হইতেই হবে, হইতেই হবে, ইউ মাস্ট বি, হ্যাঁ, এর কোনো অল্টারনেটিভ নেই, এরকম কিছু বোঝাচ্ছে। সেইটাই, আই হ্যাভ টু বি হিজ লোকাল গার্ডিয়ান বা গার্জিয়ান, ঠিক আছে? এই যে আই হ্যাভ টু বি, তারপরে জাস্ট আমার নাউন অ্যাডজেক্টিভ যেটা বসতেছে ওটা আসলে ম্যাটার না, বাট ম্যাটার হচ্ছে আই হ্যাভ টু বি, তারপর কি নাউন অ্যাডজেক্টিভ, মানে এই যে বি আসতেছে, ঠিক আছে? ওকে, ডান, ঠিক আছে, ঠিক আছে, ডান। চলুন চলুন আগাই তাহলে। আরও কি বলতেছে দেখো, এখানে হ্যাড টু আসতে পারে, নর্মাল। জাস্ট হ্যাভ টু আর হ্যাজ টু এর পাস ফর্মটা কী হবে? পাস ফর্মটা আমার হ্যাড টু হয়ে যাবে, ঠিক আছে? যে আমি ধরো মানে এটা আমার করা লাগতো, আই হ্যাড টু ডু দিস, বা আমার করা লাগছেই, বা মানে এরকম করে আমি পাস্টে যদি বুঝাইতে চাই তাহলে আমি হ্যাড টু বসাতে পারি, কিন্তু আমার কন্ডিশন সেম থাকবে। কি কন্ডিশন? ভার্বের বেস ফর্ম, এটা বুঝবেই, ঠিক আছে? ভার্বের বেস ফর্ম কিন্তু বুঝবেই, এটার কোনো অল্টারনেটিভ নাই, ওকে? ভার্বের বেস ফর্ম বসবে। আচ্ছা, তারপর কি হচ্ছে? আই হ্যাড টু ওয়েট ফর ইউ ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, তাহলে হ্যাড টু বসলো, কোনো প্যারা নাই, কিন্তু এখানে ওয়েট কিন্তু বসবেই, হ্যাঁ, সব সিমিলার, ওগুলো কোনো আদার ওয়ার্ডস এক্সটেনশন যেটাই থাকুক, আমার ওয়েট বসতেছে কারণ হ্যাড টু বসছে, ঠিক আছে? আর হ্যাড টু আসছে কারণ হচ্ছে পাস্ট ইন্ডিকেট করতেছে, পাস্ট টেন্স সেন্টেন্স, অ্যান্ড এটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু এর পাস্ট ফর্ম, বুঝতে পারছি? এটাই, আর কোনো কনফিউশন কিন্তু নাই, ঠিক আছে? ওকে, চলো নেক্সট হচ্ছে আরও আছে আমাদের হ্যাভ টু হ্যাজ টু। আরেকটা জিনিস কি, যদি আমি জিনিসটাকে নেগেটিভ করতে চাই, আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দেখো, ইউর এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দি ডোর সো ইউ হ্যাভ টু স্টাডি হার্ড, নর্মাল, সো ইউ হ্যাভ টু। বাট এটাকে যদি নেগেটিভ করতে চাই তাহলে আমার ডু নট বা ডিড নট এগুলো আসতে পারে, যেমন ইউর এক্সামিনেশন ইজ ওভার সো ইউ ডু নট হ্যাভ টু স্টাডি হার্ড। এটা আসলে জাস্ট মেনশন করে দিছি, বাট তোমরা জানো, তাই না? খুব একটা প্যারা হওয়ার কথা না। তাহলে ডু নট হ্যাভ টু স্টাডি। আর যদি পাস্ট ইনডেফিনিট হয়, পাস্ট ইনডেফিনিট কেমনে বুঝবো? ফর এক্সাম্পল দেখো এখানে সুন্দর করে লেখা আছে যে লাস্ট মান্থ, তা লাস্ট মান্থ, লাস্ট উইক, হ্যাঁ, মানে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট হওয়ার একটা ইন্ডিকেশন পেয়ে গেছি আমরা। তাহলে ইন্ডিকেশন যখন পেয়ে গেছি তাহলে আমরা বুঝতে পারতেছি যে স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, তারপর বাকিটা কি? ডিড নট হ্যাভ টু ব্যাকেট, ওটা হচ্ছে আমার কনটেক্সট। বাট এখানে ডিড নট কেন হলো? কারণ পাস্ট, যদি প্রেজেন্ট হইতো ডু নট, ঠিক আছে? এই তো, মানে নেগেটিভ করতেছে এই জন্য। আর অ্যাফার্মেটিভের ক্ষেত্রে তো জাস্ট নর্মালি হ্যাড টু ব্যাকেট, যেটা আমরা আগেই দেখে আসছি, বুঝতে পারছি ভাইরা? ওকে, ঠিক আছে, চলো আগে। আচ্ছা, নেক্সট যে স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজ, এটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমরা অনেক ভুল করি। এটার নাম কি? এটা হচ্ছে লেট অ্যালোন, ঠিক আছে? এটা হচ্ছে লেট অ্যালোন, ওকে। তাহলে চলো এটা নিয়ে একটু পড়াশোনা করি। সো লেট অ্যালোন কি বলতেছে ভাই দেখি, লেট অ্যালোন মানে কি? লেট অ্যালোন সাধারণত ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না এর অর্থ প্রকাশ করে, হ্যাঁ। এখানে যে কম্প্যারিজন বিষয়টা আসবেই, অ্যান্ড এখানেও স্ট্রাকচার আছে সাথে। আমরা ধরো আমরা অনেক সময় বলি যে এটাই পারে না, ওটা তো দূরের কথা, ঠিক আছে? ধরো আমরা বলি না যে ও তো কি বলতে পারি, ধরো ও দৌড়াতেই পারে না, খেলা তো দূরের কথা, এরকম বলতেই পারি। বা ওই তো, মানে ধরো এমন একটা ছোট কাজ, ও ছোট কাজটাই করতে পারে না, বড় কাজটা তো দূরের কথা, ঠিক আছে? যে ও মেবি ধরো ডিম ভাজতেই পারে না, মাছ রান্না তো দূরের কথা, ঠিক আছে? সো ডিম ভাজা আমরা একটু তুলনামূলক ছোট কাজ দেখতেছি, তাই না? ডিম ভাজা মোটামুটি সবাই পারে, বাট এই যে মাছ রান্না করা বা মাছের কারি করা, এটা একটু হার্ড। সো এই যে বিগার থিং, এটার সাথে আমি স্মলার থিংটা কম্পেয়ার করতেছি,
অ্যান্ড বলতেছি যে তুমি ডিম ভাজাই পারো না বা ডিম ভাজতেই পারো না, মাছ রান্না করা তো দূরের কথা। এই কথাগুলো যে বলি যে দূরের কথা, এটা তো না, ওটা তো মানে দূরের কথা, সে এটাকে আমরা লেট অ্যালোন হিসাবে ইন্ডিকেট করতে পারি। হ্যাঁ, লেট অ্যালোন এটাই, যে চিন্তাই করা যায় না, মানে এটা তো পারোই না, ওটা তো চিন্তাই করা যায় না, এরকম কিছু। তাহলে চলো স্ট্রাকচারটা দেখি ভাই, এটা অনেক ইম্পর্টেন্ট। সো সাবজেক্টের সাথে নেগেটিভ ফর্ম অফ ভার্ব বসতেছে, অবজেক্ট কমপ্লিমেন্ট বসতেছে, লেট অ্যালোন বসতেছে, নাউন ভার্ব নাউন ফ্রেজ বসতেছে। আচ্ছা, অনেক কঠিন লাগতে পারে এটা। আচ্ছা চলো আমরা এটা একটু ইজি করে শিখবো। একটু আগে মিনিংটা বোঝা ট্রাই করি। যেমন দেখো, হি ক্যান নট ড্রাইভ দি মোটর বাইক ওয়েল, লেট অ্যালোন আ কার। তার মানে ও হচ্ছে একটা বাইকই চালাতে পারে না, গাড়ি তো দূরের কথা। হ্যাঁ, মানে জিনিসটা এরকম যে ছোট একটা জিনিস ওটার সাথে বড় একটা জিনিসের কম্প্যারিজন হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ছোট জিনিসটা আগে হবে। ছোট জিনিসটা কি হবে? আগে হবে। ঠিক আছে, তাহলে মোটর বাইক কিন্তু ছোট, মানে কম্প্যারিজনে কারের সাথে, তাহলে কারটা কিন্তু বড় জনের। যেমন কি, দি ওল্ড ম্যান ক্যান নট স্ট্যান্ড লেট অ্যালোন ওয়াক। তাহলে ওয়াকের থেকে স্ট্যান্ডটা হচ্ছে ডিগ্রিতে ছোট, হ্যাঁ মানে ইন্টেন্সিটিতে ছোট। তাহলে দাঁড়াইতেই পারে না, হাঁটা তো দূরের কথা, তাই না? একজন মানুষ যদি নাই দাঁড়াতে পারে, হাঁটবে কীভাবে? তাহলে স্ট্যান্ড যেটা আছে আর ওয়াক যেটা আছে, এটার কম্প্যারিজনটা কিন্তু বুঝতে পারছি, তাই না? তাহলে আমরা এই জিনিসটাকে একটা সুন্দর স্ট্রাকচারে কি লিখতে পারি ভাইয়া? অবশ্যই পারি। চলো লিখে ফেলি। যে আমরা যদি বলি যে দুইটা জিনিস আছে, আমি ধরো এভাবে লিখব যে কম্প্যারেটিভলি স্মলার থিং চলে গেল কেন? হ্যাঁ, কম্পারেটিভলি স্মলার থিংটা, ওই যে হাঁটতেই পারে না, সরি দাঁড়াতেই পারে না, হাঁটা তো দূরের কথা, বা ওই যে হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা, সেই যে ছোট জিনিসটা আমি আগে দিচ্ছি কিন্তু। তাহলে কম্পারেটিভলি স্মলার থিংটা আগে দিচ্ছি, ভালো কথা। তারপরে আমি সুন্দর করে কাকে বসাবো? লেট অ্যালোনকে বসাবো। লেট অ্যালোনকে বসাই দিলাম। ওকে, লেট অ্যালোনকে বসাই দিলাম। তারপরে কি, আমি ওই যে কম্প্যারেটিভলি বিগার থিংটা, যে হাঁটতেই পারে না, দৌড়ানোটা, তাহলে এই যে দৌড়ানোটা, বা দাঁড়াতেই পারে না, হাঁটাটা, তাহলে হাঁটাটাকে আমি পরে রাখতেছি, বা দৌড়ানোটাকে আমি পরে রাখতেছি। তাহলে কম্প্যারেটিভলি এগুলো কেন চলে আসে, কি একটা কাহিনী। আচ্ছা ঠিক আছে, কম্প্যারেটিভলি বিগার থিং। ওকে, তাহলে কম্প্যারেটিভলি স্মলার থিংটা আমার এখানে একটু ঝামেলা হয়ে গেছে। ওকে, আর এখানে হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন। ওকে, তাহলে কাহিনী কি, স্মলার থিংটা আমার আগে বসতেছে, লেট অ্যালোন বসতেছে, তারপরে বিগার থিংটা বসতেছে। হ্যাঁ, চলো একটা এক্সাম্পল নিই। একটু বাঁকা হয়ে গেছে না? আচ্ছা সমস্যা নেই, চলো এক্সাম্পলটা ধরো আমি সাদাই নিলাম। আমি যদি বলি যে I have never, পড়ে যাচ্ছে রাইট? আচ্ছা, I have never walked, হ্যাঁ আমি যদি বলি ধরো আমি কখনো 5 মাইলই হাঁটি নাই, I have never walked 5 miles at a stretch, আমি টানা ধরো কখনো 5 miles হাঁটি নাই। হ্যাঁ, at a stretch, তারপরে সুন্দর করে আমি কি করলাম, একটা গ্যাপ দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে ধরো একটা গ্যাপ আছে, ঠিক আছে, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিলাম, যেখানে আমাদের বসাইতে হবে ওয়ার্ডটা যেভাবে আসবে আমাদের আর কি আসলে। তারপরে কি করব, at a stretch ড্যাশ, তারপর হচ্ছে বড় পার্টটা, তাই না? বড় পার্টটা কি আমার ধরো 20 miles বা ধরো 10 miles যেটাই বলি। আচ্ছা
তাহলে দেখো এই সেন্টেন্সটা যে আই হ্যাভ নেভার ওয়াকড 5 miles at a stretch ড্যাশ 10 miles, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটাতে দেখো আই হ্যাভ নেভার ওয়াকড, এটা তো নর্মাল সিনারিও, বাট কম্প্যারিজনটা দেখি যে এই যে 5 মাইলসের কাহিনী আছে ভাইয়া, আরেকটা কি কাহিনী, আরেকটা হচ্ছে 10 মাইলসের কাহিনী। তাহলে আমাকে বলো কোনটা স্মলার কোনটা বিগার, বলে ফেলি। আমাদের কমন সেন্স এটাই বলে যেটা হচ্ছে আমার স্মলার অ্যাসপেক্ট বা স্মলার কম্প্যারিজনে, আর এটা হচ্ছে আমার কি বিগার বা লার্জার যেটাই বলি, ঠিক আছে? তাহলে দেখো 5 মাইলসটা আগে বসতেছে অ্যান্ড 10 মাইলসটা পরে বসতেছে। এই স্ট্রাকচারটা কিন্তু ভুল করা যাবে না, যে আমার যে ছোট জিনিসটা মোটর সাইকেল, হ্যাঁ ওইটা আগে বসছে, কার পরে বসছে, 5 মাইলস আগে বসছে, লেটার অন বসছে, তারপরে কি 10 মাইলস বসছে। তাহলে এখানে যে ওয়ার্ডটা বসবে এই ওয়ার্ডটা কি লেটার অন। বুঝছি ভাইয়ারা? ওকে, ডান, ক্লিয়ার, ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা স্টার ঠুস, ওকে চলেন, তাহলে এটা আমরা বুঝতে পারছি। লেট অ্যালোনের কাহিনী শেষ, বুঝতে পারছি, ওকে চলেন। এখন আমরা হোয়াট ইফটা দেখব। আচ্ছা, হোয়াট ইফটা আসলে ইজি। হোয়াট ইফ শুনলে অনেকের মনে হতে পারে যে মার্ভেলের হোয়াট ইফ, হ্যাঁ আমরা অনেকেই দেখছি। আচ্ছা, সো হোয়াট ইফ মানে কি, এটা যদি হইতো, হ্যাঁ এই যে অর্থাৎ কি ঘটবে যদি, হ্যাঁ এরকম কিছু, হোয়াট ইফ এটা হয়, হোয়াট ইফ অনেক মানে যদি এটা হয়ে যায়, হ্যাঁ মানে ভয়ের ক্ষেত্রে আমরা বলি বা ভালো কিছু হইলেও এটা বলি, হ্যাঁ যে কী ঘটবে যদি, বা হোয়াট উড হ্যাপেন ইফ। আচ্ছা, এই যে হোয়াট উড হ্যাপেন ইফ এটারই আরেকটা ফর্ম হচ্ছে হোয়াট ইফ, ঠিক আছে? এই উড হ্যাপেনটাকে আমরা বাদ রাখতেছি আর কি। ওরে বাবা, সেই তো সুন্দর লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে চলো দেখি কাহিনী কি। স্ট্রাকচারটা অনেক ইজি। হোয়াট ইফের পরে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, ঠিক আছে? যেমন হোয়াট ইফ উই মিস দি ট্রেন, হ্যাঁ এখানে কিন্তু হোয়াট ইফের পরে নেগেটিভ সেন্টেন্স হবে না, অ্যাফার্মেটিভ হবে, উই মিস দি ট্রেন। হোয়াট ইফ ইউর ফাদার ফল সিক এগেইন, ঠিক আছে? এটা একটু ইম্পর্টেন্ট যে সবসময় আমরা কি করবো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিব। এটা নিয়ে আসলে প্যারা নেই, চলো আগে। এটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ কি বলছে ভাই, অ্যাজ ইফ অ্যাজ দো, অনেক 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 ইম্পর্টেন্ট, অনেকে আমরা কনফিডেন্টলি ভুল করি। আচ্ছা, ইউজ অফ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো কাহিনী কি ভাই, চলো দেখি। এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে যেন, অ্যাজ ইফ অ্যাজ দো মানে যেন। আচ্ছা, সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে এটা ব্যবহৃত হয়, দুটি ক্লজের মাঝে বসে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথম ক্লজটি প্রেজেন্ট টেন্স, স্ট্রাকচার 1, হ্যাঁ দুইটা স্ট্রাকচার আছে। সো বলতেছে প্রথম ক্লজটি, যেহেতু দুইটা ক্লজ আছে, সো প্রথম ক্লজটি প্রেজেন্ট টেন্স হবে, এবং প্রেজেন্ট টেন্সের পরে যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে, তারপরে সাবজেক্ট প্লাস বি ভার্ব আসলে ওয়্যার অর মেইন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। অনেক কঠিন করে লিখছে, আমরা জিনিসটা কিন্তু সিম্পল করে পোর্ট্রে করার ট্রাই করি। চলো, তার মানে কাহিনীটা হচ্ছে, আমার যদি ফার্স্ট সেন্টেন্স বা ফার্স্ট ক্লজটা আমার প্রেজেন্ট থাকে ভাইয়া, ঠিক আছে প্রেজেন্ট আছে, এই যে ধরো প্রেজেন্ট টেন্স, তারপরে আমার সুন্দর করে ধরো অ্যাজ ইফ অ্যাজ দো বসলো, ঠিক আছে? চলো আমরা বসাই দিই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। ওকে, ভালো কথা। তাহলে আমি ফার্স্ট ক্লজটা যখন প্রেজেন্ট টেন্সে পাইছি, অ্যাজ ইফ অ্যাজ দো বসাই দিলাম। নেক্সট পার্টটা কী হবে? নেক্সট পার্টে আমার যদি বি ভার্ব বসে, হ্যাঁ বি ভার্বে এখানে নর্মালি যেহেতু পাস্ট, হ্যাঁ মানে এখানে পরের পার্টটা এখানে বলে দিছে যে পাস্ট ফর্ম। সো পাস্ট যদি হয় নর্মালি বি ভার্বটা কী হওয়ার কথা? ওয়াজ আর ওয়্যার হওয়ার কথা। বাট কাহিনী হচ্ছে এই যে বি ভার্বের সিনারিওটা ভাইয়া, এই বি ভার্বের সিনারিওটা হচ্ছে আমার হাইপোথেটিক্যাল হবে, ঠিক আছে? হাইপোথেটিক্যাল অথবা মানে ইমাজিনারি হবে আর কি, আনরিয়েল হবে। হাইপোথেটিক্যাল অর ইমাজিনারি অর আনরিয়েল যেটাই বলি, ঠিক আছে? সো যেহেতু এটা অবাস্তব না, আমরা কিন্তু ছোটোবেলা কন্ডিশনাল পড়ছিলাম। কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনাল কি বলে? সেকেন্ড কন্ডিশনালের মধ্যে এটা ছিল যে বি ভার্ব যদি এরকম মানে ইমাজিনারি বা আনরিয়েল সিনারিও বোঝায়, তখন কিন্তু ওয়্যার হবে, ওয়াজটা হবে না। সিমিলারলি এটা এখানেই হয়েছে, হ্যাঁ যে বি ভার্ব যদি বসে আমি ওয়্যার বসাবো, আর নর্মাল বি ভার্ব বাদে যত ভার্ব বসবে ওগুলো জাস্ট পাস ফর্ম হয়ে যাবে, V2 হয়ে যাবে, ঠিক আছে? এটাই বলছে যে বি ভার্বের আসলে বি ভার্ব আসলে ওয়্যার অর মেইন ভার্বের পাস ফর্ম, ঠিক আছে? তাহলে বি ভার্ব যদি আসে, তাহলে আমি সুন্দর করে বসাই দিব কাকে? ওয়্যারকে।
ওয়াজকে বসাবো না, অর জাস্ট V2 প্লাস ডট 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 ডট, ঠিক আছে। আচ্ছা, তাহলে অন্য যে কোনো ভার্ব থাকলে V2 বসাবো, বি ভার্ব থাকলে কি বসাবো, ওয়্যার বসাবো, আর এদিকে অ্যাজ ইফ অ্যাজ দ্য প্রেজেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্ট্রাকচার অফ দি ফার্স্ট ওয়ান। ডান। চলো এক্সাম্পল দেখি। অন্তরা shrugs as if as though she knew nothing। হ্যাঁ, তাহলে অন্তরা shrugs, এই যে shrugs ওয়ার্ডটা আছে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভালো কথা। as if as though বসলো, ওকে। তারপরে দেখো she knew nothing, তাহলে নিউ কেন হয়েছে, কারণ আমাকে বলছে V2, তাহলে নিউটা হচ্ছে আমার V2, এটাই বলছে স্ট্রাকচার। তারপরে দেখো you treat him, ওকে, ভালো কথা, এই সাবজেক্ট বসছে, ট্রিট বসছে, ট্রিট কি প্রেজেন্ট, হিম, as if as though বসছে, খুবই ভালো কথা, he were your servant। তাহলে দেখো ও কিন্তু আসলে ওর চাকর না, হ্যাঁ, আসলে কিন্তু চাকর না, কিন্তু এমনভাবে ট্রিট করো যেন যেন ও চাকর, কিন্তু এটা তো পসিবল না। যেহেতু পসিবল না, হাইপোথেটিক্যাল, ইমাজিনারি, আনরিয়েল, এই জন্য আমি ওয়্যার বসাচ্ছি। বি ভার্ব বসতে হবে, সো বি ভার্বের জায়গায় ওয়্যার বসাচ্ছি, এই যে ওয়্যার। আর নর্মালি যত ভার্ব আসবে আমি জাস্ট কি বসাবো, নিউ বসাবো। এখানে দেখছো ওয়্যার বসছে, এখানে হ্যাড বসছে, ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে স্ট্রাকচার ওয়ানটা ডান, ওকে। মুভিং অন টু দি নেক্সট স্ট্রাকচার। ভাইয়া কি বলতেছে দেখি, প্রথম ক্লজটি যদি পাস্ট টেন্স হয়, এরপরে আমার অ্যাজ ইফ অ্যাজ দ্য বসলো, সাবজেক্ট বসলো, হ্যাঁ, তারপরে কি ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে হচ্ছে প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো, হ্যাঁ, মানে এখানে হচ্ছে একটা প্লাস আছে। আচ্ছা, তাহলে এখানে কাহিনীটা কি, চলো একটু দেখি। এখানে কাহিনী হচ্ছে প্রথম পার্টটা প্রেজেন্ট থাকবে না, প্রথম পার্টটা প্রেজেন্ট থাকলে তো আমার স্ট্রাকচার ওয়ানে হয়ে যাবে। তাহলে যেহেতু দুইটা ক্লজ, তাহলে প্রথম পার্টটা হচ্ছে পাস্ট হয়ে যাবে। তাহলে প্রথম পার্টটা চলো পাস্ট বসাই দিই। তাহলে পাস্টের পরে যদি আমার অ্যাজ ইফ অ্যাজ দো বসে, ঠিক আছে, আমি অ্যাজ ইফ অ্যাজ দো বসাই দিই, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে আমি সুন্দর করে এখানে বলেই দিছে পাস্ট পারফেক্ট টেন্স বসাবো, তার মানে এখানে পাস্ট পারফেক্ট বসবে। পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি বলে, আচ্ছা, প্লাস ডট 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 ডট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস V3, তাই না, হ্যাড প্লাস V3, এটা আমরা জানি, ওকে। তাহলে হ্যাড প্লাস V3 হচ্ছে আমার পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। এটা বসবে কখন, আমার সেকেন্ড ক্লজে, যখন ফার্স্ট ক্লজটা আমার পাস্ট ইনডেফিনিট বা পাস্ট থাকবে, ঠিক আছে। তাহলে এই যে ফার্স্ট ক্লজটা পাস্টে থাকতেছে, অ্যাজ ইফ অ্যাজ দো বসতেছে, পরেরটা পাস্ট পারফেক্ট। চলো এক্সাম্পল দেখে ফেলি, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। এক্সাম্পলটা দেখো, দেখে আমরা দেখতে পাচ্ছি যে জেরি বিহেভড, তাহলে জেরি হচ্ছে আমার সাবজেক্ট, বিহেভ চলে আসলো উইচ ইজ V2, তার মানে পাস্ট। অ্যাজ ইফ অ্যাজ দো চলে আসলো, নাথিং হ্যাড হ্যাপেন্ড, তাহলে আমি কিন্তু বলতেই পারতাম নাথিং হ্যাপেন্ড, কিন্তু পারতাম না। স্ট্রাকচার কিন্তু আমাকে বলে দিছে যে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে আমার হ্যাড হ্যাপেন্ড বসতে হবে, মানে পাস্ট পারফেক্ট বসতে হবে, ঠিক আছে, পাস্ট পারফেক্ট বসতে হবে, ওকে, ঠিক আছে। এক সেকেন্ড, আচ্ছা, তাহলে পাস্টের পরে অ্যাজ ইফ অ্যাজ দো বসলো, পাস্ট পারফেক্ট হ্যাড V3, ওকে। তারপর কি দেখি, হি থট অ্যাবাউট হিমসেলফ অ্যাজ ইফ অ্যাজ দো হি হ্যাড বিন আ ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। আচ্ছা, মানে এমন ভাব যে ও ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হি থট, এখানেও সেম দেখো থট আসছে, তাহলে থট হচ্ছে আমার V2, অ্যাবাউট হিমসেলফ অ্যাজ ইফ অ্যাজ দো বসছে, ভালো কথা, হি হ্যাড বিন, হ্যাঁ, হ্যাড বিন, তাহলে হ্যাডের পরে V3 বসছে। এখানে V3টা কি, এখানে V3টা হচ্ছে বিন, মানে বি ওয়ার্ডটার V3 কিন্তু বিন, ওখানে তো অ্যামিজ আর ওয়াজ ওয়ার তো এগুলো হয় না, তাই না। বি ভার্বের V3 কিন্তু বিন হয়ে যায়, এটা আমরা জানি, ঠিক আছে। ডান, সিম্পল ভাইয়া, ওকে। চলো আগে, তাহলে এটা হচ্ছে আমাদের ছিল কি, অ্যাজ ইফ অ্যাজ দো। এখন আমরা চলে এসেছি অ্যাজ সুন অ্যাজ। চলেন, অ্যাজ সুন অ্যাজ কি বলে, অ্যাজ সুন অ্যাজ সাধারণত কোনো কাজ করতে না করতেই, মানে এটা করতে না করতে আরেকটা ধরো শুরু হয়ে গেছে, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ এরকম বুঝাইলে আমি অ্যাজ সুন অ্যাজ বসাতে পারি। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হবে, আচ্ছা, তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হবে মানে দুইটা সেন্টেন্স, মানে দুইটা ক্লজ আর কি। অ্যান্ড দুইটা ক্লজ মানে কি কি বলো, একটা প্রিন্সিপাল, একটা হচ্ছে কি সাবঅর্ডিনেট। আচ্ছা, চলো আমরা এটা বুঝতে পারতেছি যে এখানে দুইটা ক্লজ আছে, তার মানে দেখো অ্যাজ সুন অ্যাজ, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লজ,
ওকে, ভালো কথা, এটা ফার্স্ট ক্লজ। তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসলো, তারপরে এটা কমা বসে দিলাম, অবশ্যই এটা ম্যান্ডেটরি। তারপরে সাবজেক্ট এবং ভার্ব বসলো, এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লজ, ঠিক আছে? এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লজ। ওকে, কি অসুন্দর করে লিখতেছি, ছি ছি ছি, সুন্দর করে লেখা তো চাই, তাই না? তোমরা তো পরে দেখবা এটা। ওকে, ডান। আচ্ছা, তাহলে ফার্স্ট ক্লজ, সেকেন্ড ক্লজ, আইডেন্টিফিকেশন ডান। এখন আমরা দেখি যে কাহিনীটা কি, স্ট্রাকচারটা কি। স্ট্রাকচার হচ্ছে ভাইয়া অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে ক্লজটা, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ বসতেছে, এটার সাথে যে ক্লজটা, এটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে পরের যে ক্লজটা আছে, সেকেন্ড ক্লজটা, ওটা হবে ফিউচারে। এটা হচ্ছে ওই যে ইয়ের মতো, ফার্স্ট কন্ডিশনারের মতো আমরা পড়ছিলাম, তাই না? আচ্ছা, এরপরে যদি অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে ক্লজটা আছে, এই ক্লজটা যদি আমার পাস্টেই হয়, তাহলে পরেরটাও পাস্টে হবে। আবার পাস্ট পারফেক্ট না কিন্তু, হ্যাঁ, শুধু পাস্টে থাকলেই হবে, মানে পাস্ট ইনডিফিনিট বা ভি2 বসবে, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল দেখি। তার মানে অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে প্রেজেন্টের পার্টটা আছে, এই ক্লজটা, এটা যখন থাকবে, যেমন অ্যাজ সুন অ্যাজ হি কামস, তার মানে কামস আছে মানে কি, প্রেজেন্ট ফর্ম। ওকে, তার মানে পরের পার্টটা কি হয়ে যাবে, ফিউচার হয়ে যাবে, তার মানে আই উইল কল, ঠিক আছে? আচ্ছা, বাট যদি অ্যাজ সুন অ্যাজ এর যে পার্টটা, এটা যদি আমার পাস্টে থাকে, যেমন অ্যারাইভড আছে, এখানে কামস ছিল, এখানে অ্যারাইভড আছে, তাহলে পরেরটা কি, পাস্টই হবে, যেমন স্টার্টেড। বুঝতে পারছি? স্টার্টেড রেইনিং, স্টার্টেড মুভ, যেটাই বলি। ক্লিয়ার ভাইয়া? এগুলো কিন্তু কনফিউজড হওয়া যাবে না, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি? ওকে, সেটা ওকে ওকে, ডান ডান, ঠিক আছে, চলো আগে। নেক্সট হচ্ছে এখানে জাস্ট এক্সাম্পলগুলো আছে, এগুলো আমরা একটু দেখে নিব। যেমন এই যে আই উইল কাম ওভার টু ইউর প্লেস অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, তার মানে এখানে জাস্ট আমরা এইভাবেই যে লিখতে হবে এমন কিছু না, যে আমাদের কমা ব্যবহার করে অ্যাজ সুন অ্যাজ যে আগেই লিখতে হবে, পরের পার্টটা এভাবে না, আমরা চাইলে রিভার্স করতে পারবো। হ্যাঁ, চাইলে ওই পার্টটা বা ওই সেকেন্ড ক্লজটা আমি ফার্স্ট ক্লজে আনতে পারবো, অ্যান্ড ফার্স্ট ক্লজটা আমি সেকেন্ড ক্লজে দিতে পারবো, অ্যান্ড তখন যেটা হবে, কমাটা থাকবে না। এক্সাম্পলস আর দেয়ার, যেমন এই যে আই উইল কাম ওভার টু ইউর প্লেস অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, তার মানে এই যে অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, এই পার্টটা হচ্ছে প্রেজেন্ট আছে, আমরা এভাবে চিন্তা করব। হ্যাঁ, আমরা চিন্তা করব না যে ফার্স্টটা তো ফিউচার আছে, তাহলে পরেরটা কি হবে, না। অ্যাজ সুন অ্যাজ এর যে পার্টটা, আমরা কিন্তু বলছি কি, অ্যাজ সুন অ্যাজ এর পার্টটাকে ফার্স্ট ক্লজ ধরছি, তো অ্যাজ সুন অ্যাজ এর যে পার্টটা, এটা যদি প্রেজেন্ট থাকে, বুঝছো? তার মানে অ্যাজ সুন অ্যাজ এর পার্টটা দেখো, এখানে অ্যাজ আই ক্যান আছে, তাহলে এটা প্রেজেন্ট আছে, এটা বুঝতে পারছি। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পার্ট যদি প্রেজেন্ট থাকে, তাহলে এর যে আরেকটা ক্লজ থাকবে এর সাথে, যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে ওইটা হয়ে যাবে কি, ফিউচার। এই জন্য হয়ে গেছে কি, আই উইল কাম, এটা হয়ে গেছে ফিউচার। বুঝতে পেরেছি? এই তো, ডান। অ্যাজ সুন অ্যাজ দি রেইন স্টপড উই ওয়েন্ট আউট, তাহলে এখানে আবার কি, স্টপড আছে, কারণ পাস্ট, এখানে ওয়েন্ট আউট পাস্ট। ডান, সিম্পল ভাইয়ারা, অনেক ইজি, তাই না? ওকে, ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইট লাইক। আচ্ছা, হোয়াট ইজ ইট লাইক, এটা আসে মোটামুটি, এটা একটু দেখি। হোয়াট ইজ ইট লাইক জিনিসটা কি, এটা হচ্ছে ধরো এই যে অনুভূতি বা কোনো কিছু ফিল করা, হ্যাঁ, এরকম বুঝাইতে এই যে অনুভূতির একটা বিষয় আছে, এখানে ফিলিং আসবে, ঠিক আছে? ফিলিংস আসবে। আচ্ছা, ফিলিংস কি, হোয়াট ইজ ইট লাইক, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। মানে এটা একটু ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ ইট লাইক হচ্ছে ফিলিং বুঝাবে, ভালো কথা, বাট আমার লাগবে হচ্ছে স্ট্রাকচারটা, কারণ দিন শেষে আমার স্ট্রাকচার বা ভার্বটা বসাতে হবে, বা ভার্বটা দেখে আমি হোয়াট ইজ ইট লাইকটা বসাবো। তাহলে যখন দেখবো যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, হ্যাঁ, V1 বসছে, তাহলে V1 যদি বসে, আমি সুন্দর করে হোয়াট ইজ ইট লাইকে চলে যেতে পারবো। যেমন কি হোয়াট ইজ ইট লাইক, আচ্ছা সরি, V1 তো না, V1 এর সাথে সুন্দর করে কে আছে, V1 এর সাথে সুন্দর করে আইএনজি আছে, হ্যাঁ, V1 এর সাথে আইএনজি আছে, তার মানে এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা V4 বলবো, মানে V4 হিসেবে আমরা চিনি। আচ্ছা, তার মানে হোয়াট ইজ ইট লাইক এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অবশ্যই কি হবে, আইএনজি হবে, হ্যাঁ, বা V0 প্লাস আইএনজি, যেটাই বলি। V0 or V1 যেটাই বলি। আচ্ছা, ঠিক আছে, এক্সাম্পল দেখি। হোয়াট ইজ ইট লাইক প্লেয়িং ইন দি ফিল্ড, এখানে প্লে হয় নাই, প্লেয়িং হয়েছে, কারণ কি, স্ট্রাকচার এটাই বলে যে মাঠে খেলতে কেমন, এই অনুভূতিটার কথা বলতেছে, যে হোয়াট ইজ ইট লাইক প্লেয়িং ইন দি ফিল্ড, বা হোয়াটস ইট লাইক, হোয়াট ইজ ইট লাইক, এটা কিন্তু হোয়াটস ইটও হইতে পারে, জাস্ট কন্ট্রাক্টেড ফর্ম, ঠিক আছে? হোয়াটস ইট লাইক, ওকে, হোয়াটস ইট লাইক, ওকে।
তো এটা যেমন কি হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দি রিভার, তার মানে নদীতে সাঁতার করার বা সাঁতরানোর মজা কীরকম, ফিলিং কীরকম, এটা জিজ্ঞেস করতেছে। ঠিক আছে, তাহলে এখানে কী হয়েছে সুইমিং। ডান, বুঝতে পারছি? ওকে, চলেন নেক্সটটা কি। নেক্সট হচ্ছে ইউজ অফ হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এখানে আমার যে জিনিসটা মেইনলি আসবে সেটা হচ্ছে, আমি যদি ডিরেক্টলি বাংলা করি, এটা মানে হচ্ছে দেখতে কেমন। ঠিক আছে, দেখতে কেমন, তার মানে এখানে একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের বিষয় আসবে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, সো একটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের বিষয় কিন্তু এখানে আসবে। বুঝতে পারছি? দেখতে কেমন, যেমন কি স্ট্রাকচারটা বলতেছে হোয়াট ডু অথবা ডাজ ডিপেন্ডিং অন দি, মানে যে ওই সাবজেক্টটা হচ্ছে আমার সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা নর্মাল জিনিস। হ্যাঁ, সাবজেক্ট লুক লাইক, তার মানে দেখো হোয়াট ডাজ তুহিন লুক লাইক, মানে তুহিন ছেলেটা দেখতে কেমন, হ্যাঁ ফিজিক্যালি বা চেহারাটা কেমন। হ্যাঁ, সো এই জিনিসটা বোঝানোর জন্য আমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, ডট ডট বলতে এই যে ডট ডটের পার্টটাতে তুহিন বসছে, বুঝছো? এই ডট ডটের পার্টটাতে তুহিন বসছে, মানে তোমার সাবজেক্ট বা ওই ওয়ার্ডটা বসবে আর কি। ঠিক আছে, সিম্পল। ওকে, তারপরে কি, যেমন হোয়াট ডাজ দি বল লুক লাইক, তাহলে এখানে দি বল আসছে, এটা হচ্ছে ডট ডটের পার্ট। হ্যাঁ, আর ডাজ বসছে কারণ বল হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার, আর লুক বসছে কারণ এখানে ডাজ বসে গেছে। সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমরা আসলে দেখবা যে তোমার ওই যখন আমরা সলভ করবো দেখবা এরকম দুইটা ডট ডট আছে, তো দুইটা ডট ডট মানে দুইটা বড় আছে, সো একটা বসায় দেখবা তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে চলো নেক্সট হচ্ছে এটারই আরেকটা পার্ট, কোনো বস্তুর আকৃতি বা কাঠামোর বিবরণ দিতে। ওই একই জিনিস, আকৃতি কাঠামো মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তাই না? যেমন দেখো হোয়াট ডাজ দি মোবাইল ফোন লুক লাইক, ওই মোবাইল ফোনটা দেখতে কেমন, মানে ওটা যে আসলে মানুষ হইতে হবে, তুহিন হইতে হবে, জাপানিজ পিপল হইতে হবে এমন নয়, যে বলও হইতে পারে বা এই যে ভিতরের স্পার্ট, হ্যাঁ মোবাইল ফোন ফ্লাওয়ার এগুলো হইতে পারে। এটা আসলে বুঝতে পারছি, তাই না? ওকে চলো নেক্সট হচ্ছে ইউজ অফ হোয়াটস ডট ডট লাইক, তার মানে যেটা বললাম যে দুইটা হচ্ছে ডট ডটে আসবে, সো দুইটা ডট ডটে আসা মানে তোমার ওই যে সেন্টেন্সগুলো থাকবে ওখানে দুইটা সেন্টেন্স এমন থাকবে যে দুইটা গ্যাপ। ঠিক আছে, যে একটা জায়গায় হোয়াট ডাজ বসাবা, ওখানে লুক লাইক বসাবা, আর এখানে হচ্ছে হোয়াটস বসাবা, লাইক বসাবা। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখি কাহিনীটা কি। এখানে হচ্ছে আমার মেইনলি বিহেভিয়ার, হ্যাঁ, এই যে আচরণ বৈশিষ্ট্য এইসব ফুটে আসবে, তার মানে বিহেভিয়ার, ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, ফিলিংসও আসবে আসলে, এগুলো আসবে। ঠিক আছে, আচ্ছা যেমন এক্সাম্পল দেখি, এক্সাম্পল হচ্ছে হোয়াটস ইউর নিউ টিচার লাইক। হ্যাঁ, যে তোমার নতুন হোয়াটস ইয়োর, তাহলে যে হোয়াট ডট ডট আছে, হোয়াটস ডট ডট আছে বেসিকলি, তাহলে যে ইয়োর নিউ টিচার এটা হচ্ছে আমার ডট ডটের পার্ট, লাইক আছে হোয়াটস আছে, তার মানে হোয়াটস ডট ডট লাইক, হ্যাঁ, বা হোয়াট ইজ ডট ডট লাইক দুটাই হবে। হ্যাঁ, হোয়াটস মানে হোয়াট ইজ, সো হোয়াটস ডট ডট লাইক মানে তোমার নতুন টিচার কেমন, এটা কিন্তু দেখতে কেমন না, এটা হচ্ছে বেসিকলি ব্যবহার বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে উনি কেমন, উনি কি করা, উনি কি ভালো, উনি কি খারাপ, হ্যাঁ ডিপেন্ডিং অন দি, মানে ধরো মার্কস কীরকম দেয়, হ্যাঁ এটার জন্য বলতেছে আর কি, বা গ্রেডস কীরকম দেয়। ঠিক আছে, বিহেভিয়ার ফিচার্স এগুলো বোঝাচ্ছে। আচ্ছা, যেমন কি হোয়াটস ইয়োর ফ্যামিলি লাইক, তোমার পরিবার কেমন, এখানে পরিবার দেখতে কেমন কিন্তু বোঝাচ্ছে না, দেখতে কেমন হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, লুক মানে তাকানো দেখা এরকম কিছু, সেটা দেখতে কেমন। বাট এইখানে এটা কিন্তু কি হচ্ছে বলো, হোয়াটস ডট ডট লাইক বিহেভিয়ার ফিচার্স আসতেছে, তোমার পরিবার কেমন, বুঝছো? এখানে দেখতে কেমন বোঝাচ্ছে না, বুঝতে পারছি? ওকে চলো নেক্সট হচ্ছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড কি? উড ইউ মাইন্ড হচ্ছে এই যে মানে কাউকে যদি আমরা ধরো সুন্দর করে একটু প্রপোজাল পাঠাই, নম্র ভদ্রভাবে, হ্যাঁ প্রস্তাব যদি দিই, তাহলে উড ইউ মাইন্ড, হ্যাঁ নট দ্যাট প্রপোজাল, মানে কোনো কিছু তুমি যেটা করে দিবা, দরজাটা বন্ধ করে দিবা এরকম। আচ্ছা, ওইটার জন্য উড ইউ মাইন্ড বললে হবে না আসলে। আচ্ছা ওকে, সো উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি বসে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, তাহলে ভার্বের সাথে আইএনজি বসতেছে, তার মানে আমার কি V4 বসতেছে। ওকে, ভালো কথা। তারপরে কি উড ইউ মাইন্ডের পরে ইফ থাকলে পরের ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, হ্যাঁ এটা একটা স্ট্রাকচার আছে, ওটা আসলে অত নেসেসারি না, বাট নাম্বার ওয়ানটাই নেসেসারি। যেমন দেখো উড ইউ মাইন্ড ক্লোজিং দি ডোর, এখানে ক্লোজিং কেন হয়েছে, কারণ উড ইউ মাইন্ড আছে। উড ইউ মাইন্ড গিভিং মি দি চেয়ার, পাসিং মি দি চেয়ার, বা উড ইউ মাইন্ড লিভিং মি অ্যালোন, ওই তো, হ্যাঁ বুঝতে পারছি।
এটাই। তাহলে উড ইউ মাইন্ড থাকলে সুন্দর করে আমার পরে যে ভার্বটা থাকছে ওইটা কি বসতেছে, ওইটা V4 বা ভার্বের সাথে আইএনজি বসতেছে। ডান? ওকে, চলো এরপরে হচ্ছে ভাই, এটা আমি সবই ইম্পর্টেন্ট বলতেছি কারণ এগুলো আসলে ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ইউজ অফ ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইট আবার কি? ইট তো চিনি ভাইয়া, ইট মানে ইহা, তো ইট আবার ইন্ট্রোডাক্টরি কেমনে হয়? আচ্ছা, ইন্ট্রোডাক্টরি শব্দের অর্থ কি? ইন্ট্রোডাক্টরি মানে হচ্ছে কি, সামথিং দ্যাট ইন্ট্রোডিউসেস, তাই না, বা শুরু হয় এরকম। তার মানে একটা সেন্টেন্সের শুরুতে যখন ইট ব্যবহৃত হচ্ছে ওইটাকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট বলতেছি। দ্যাটস ইট, বুঝতে পারছি? তার মানে দেখো, ইমপার্সোনাল সাবজেক্টের ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহৃত হয়, এটা জাস্ট ইউজেসটা বলছে। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি ইটকে প্রিপারেটরি সাবজেক্ট বলা হয়, এটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটাকে আমরা প্রিপারেটরি সাবজেক্টে বলতে পারি। আচ্ছা, ইমপার্সোনাল সাবজেক্ট, আমরা সাবজেক্ট পার্সোনাল ইমপার্সোনাল এগুলো কিন্তু ছোটোবেলা পড়ছিলাম, তাই না? আচ্ছা, ইমপার্সোনাল সাবজেক্ট কী বলো তো? মানে বেসিকলি যেটা হচ্ছে কি, লিভিং না, নন লিভিং থিং, রাইট? ইমপার্সোনাল, যদিও লিভিংও হতে পারে, আমরা এক্সেপশন দেখব। আচ্ছা চলো, ফার্স্ট সেন্টেন্সটা বা ফার্স্ট যে সিনারিও এটা দেখি, যে ইতর প্রাণী, লোয়ার অ্যানিম্যালের পরিবর্তে ইট ব্যবহৃত হয়। হ্যাঁ, যখন নর্মালি আমরা বলতেছি যে আই হ্যাভ আ কাউ, হ্যাঁ, আই হ্যাভ আ কাউ, তারপর আমি যখন একটা প্রোনাউন বসাবো, আমি তো আবার বলবো না যে দি কাউ গিভস আস মিল্ক, এটা না বলে ইট গিভস আস মিল্ক বলতেছি, প্রোনাউন বসাচ্ছি। এই যে প্রোনাউনটা, এটা আমি হি, শি এগুলো বসাতে পারতেছি না। হ্যাঁ, এগুলো আমি কি বসাচ্ছি? হি, শি না বসাই ইট বসাচ্ছি, কারণ ও হচ্ছে একটা লোয়ার অ্যানিম্যাল, ঠিক আছে? হায়ার অ্যানিম্যালকে, হায়ার অ্যানিম্যাল হচ্ছে আমরা মানুষ, ঠিক আছে? আচ্ছা, দে হ্যাভ আ বাফেলো, ইট হ্যাজ 2 স্ট্রং হর্নস, তাহলে আবারও ইট, এটা হচ্ছে কি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটাকে আমরা বসাইতে পারতেছি, ঠিক আছে? কাজ করে না কেন? ওকে, ঠিক আছে। সিমিলারলি ডগ আছে, ইট বসতেছে, ক্যাট আছে, ইট বসতেছে, বুঝছি ভাইয়ারা? ওকে, চলো নেক্সট ইউজেসটা হচ্ছে আমার ছোট শিশুদের, হ্যাঁ, লিটল চিলড্রেন পরিবর্তে ইট ব্যবহৃত হয়। তার মানে যে বেবি, এখন মনে হতে পারে যে বেবি কেন, বেবি কেন, বেবি কি ইতর প্রাণী? না, বেবি ইতর প্রাণী না, বাট বেবিদেরকে আমরা ইট ধরি। হ্যাঁ, ইতর প্রাণীর ক্লাসিফিকেশনে ধরি না, জাস্ট বিকজ ওরা বেবি এই জন্য ধরি, ঠিক আছে? ওদেরকে আমরা হায়ার অ্যানিমেল হিসেবে ধরতে পারতেছি না। আচ্ছা, এই জন্য ইট ধরি। অপ্রাণীবাচক বস্তু বা অবজেক্টস উইদাউট লাইফ, যেটা বললাম নন লিভিং থিংস, হ্যাঁ, নন লিভিং থিংসের ক্ষেত্রে আমরা কি বসাই? ইট মানে ব্যবহৃত হয় বা ব্যবহার করতে পারি। নন লিভিং থিংস, নন লিভিং বিংস, নন লিভিং থিংস, একই কথা। আচ্ছা, তারপরে দেখো দিস পেন ইজ মাইন। ওকে, সময়, ঋতু, দূরত্ব, আবহাওয়া, হ্যাঁ, এই তো টাইম, সিজন, ডিস্টেন্স, ওয়েদার, এইসব জিনিসপাতি বোঝালে টু বি ভার্বের সাবজেক্ট রূপে ইট ব্যবহৃত হয়। যেমন কি, ইট ওয়াজ 4 o'clock, ইট ওয়াজ, হ্যাঁ, 4 o'clock অ্যান্ড দি মেইল স্টিল হ্যাডেন্ট কাম। আচ্ছা, ওইটা বিষয় না, বিশেষ করে হচ্ছে এই যে সময় বুঝাচ্ছে, ইট বসতেছে। তারপর কি, ইট ইজ 200 miles, দূরত্ব বুঝাচ্ছে, ইট বসতেছে, বুঝছি? এটাই, ডান, এগুলো ইজি। আচ্ছা, তারপরে কি আরও কি বলতেছে? প্রিপারেটরি বা প্রভিশনাল সাবজেক্ট রূপে সেন্টেন্সের প্রথমে ইট ব্যবহৃত হয়, এটা আমরা অলরেডি দেখছি। একে যখন কোনো ইনফিনিটিভ বা ক্লজ অনুসরণ করে তখন একে ইন্ট্রোডাক্টরি অর অ্যান্টিসিপেটরি ইট বলা হয়। এটা আসলে অত নেসেসারি না, মানে কোনটা কি বলা লাগে এটা আসলে বিসিএস এর পড়া, হ্যাঁ, এটা আমাদের না জানলে হবে। কিন্তু আমরা এটা দেখেছি ইউজেসটা কি বলে, যে ইট ওয়ারিজ মি দি ওয়ে হি কিপস চেঞ্জিং হিজ মাইন্ড। হ্যাঁ, এখানে জাস্ট মানে দেখলেই হবে, ইট ইজ চিপার টু ফ্লাই দেন টু গো বাই ট্রেন। মানে একটাই যে প্রভিশনাল সাবজেক্ট রূপে আসছে, তোমার একটা কি বলছে, এই যে ইনফিনিটিভ বা ক্লজ অনুসরণ করে, যেমন এই যে ইট ইজ চিপার টু ফ্লাই, দেন একটা কম্প্যারিজন আসতেছে, আবার হচ্ছে এই যে ইনফিনিটিভ ফ্রেজ বা ক্লজ চলে আসতেছে। তো এই ক্ষেত্রে আমি ইট বসাচ্ছি ইন্ট্রোডাক্টরি হিসেবে। এটা আসলে অত নেসেসারি না, এটা মানে আমরা ইউজ করি দৈনন্দিন, এটা দেখলেই বুঝবা। হ্যাঁ, আচ্ছা, তারপর এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা আমরা অনেক ইউজ করি এবং এটা অনেকে ভুলও করি। ইউজটা কি ভাইয়া? ইউজটা হচ্ছে এখানে এমফ্যাসিস, ঠিক আছে? এমফ্যাসিসের বিষয় আছে, ঠিক আছে? আচ্ছা, এমফ্যাসিস বলতে কি বুঝাচ্ছি? চলো, ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট, এই যে উপর জোর দেওয়ার জন্য। আমি তো নর্মালি বলতেই পারতাম ইউ হ্যাভ ডান ইট, আমি কেন বলতেছি যে ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট? কারণ এটা একটা মানে একটা জোর
প্রকাশ করতেছি, একটা এমফাসিস দিচ্ছি যে এটা আসলে তুমিই করছো, তুমি করছো না, তুমিই করছো। এই যে লাস্টে একটা রস্যই আছে, এই জন্য আমি এটাকে এক্সপ্রেস করার জন্য ইংলিশে কীভাবে বলবো, ইট ইজ ইউ হু হ্যাভ ডান ইট। হ্যাঁ, তারপর কি, ইট ইজ হি হু হ্যাজ স্টোলেন দ্য মানি, মানে ওই এটা চুরি করছে, ও চুরি করছে না, তাহলে তো হি হ্যাজ স্টোলেন দ্য মানি। বা ইট ইজ হি, ওই, হ্যাঁ একেবারে শিওর, এরকম এমফাসিস দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, চলো নেক্সট হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ইটের আরও কাহিনী আছে ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট রূপে। হ্যাঁ, ইমপার্সোনাল ভার্ব মানে কি, এই যে রেইনস, আচ্ছা ইট ডিউস, এগুলো আমরা জানি ইমপার্সোনাল ভার্ব। আচ্ছা, এটা সাবজেক্ট রূপে ইট ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে কি হয়েছে, পূর্ববর্তী কোনো ক্লজ, ফ্রেজ বা আইডিয়াকে বোঝাতে কখনো কখনো ইট ব্যবহৃত হয়। আচ্ছা, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, তাহলে এটা হচ্ছে আমার বেসিক্যালি একটা ক্লজ, তাহলে ইট ইজ নোন টু অল। ঠিক আছে, তাহলে এই যে ইট ইজ নোন টু অল মানে এই ইটটা হচ্ছে পুরা ফ্রেজটা, এমন না যে পলিসি বেস্ট এমন কিছু না, পুরো ফ্রেজটাকে ইন্ডিকেট করতেছে, এই জন্যে ইট ব্যবহৃত হয়েছে। পলিটিক্স ইজ দ্য ডার্টি গেম, ইট ইজ নোন টু অল, তার মানে পলিটিক্স নন টু অল না, ডার্টি নন টু অল না, গেম নন টু অল না, বেসিকলি এই যে ফুল সেন্টেন্স বা ফুল ক্লজটা আছে যে পলিটিক্স ইজ দ্য ডার্টি গেম, এই পুরাটাই হচ্ছে আমার কি, নন টু অল। ঠিক আছে, আমরা কিন্তু খেয়াল রাখবো এটা কিন্তু নন টু অল, হ্যাঁ নন বাই অল না, নন টু অল। হ্যাঁ, আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আমরা পারি। আচ্ছা, ওকে, সো কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে কিন্তু ইট ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, যেমন ইটস ইয়োর ফাদার অন দি ফোন, হ্যাঁ হ্যালো রিতা, ইটস গীতা হিয়ার, অথবা যদি আমি বলি যে হ্যালো এভরিওয়ান, ইটস জিহাদ হিয়ার, হ্যাঁ তাহলে কিন্তু ইট হতে পারে। আচ্ছা, মুভিং অন, দেয়ার, হ্যাঁ ইন্ট্রোডাক্টরি দেয়ারের কাহিনী। ইন্ট্রোডাক্টরি ইট তো গেল ভাই, ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কি, যখন ওই যে দেয়ারটা আমার ফার্স্টে বসবে, এটা আমরা আসলে মোটামুটি জানি, এটা জাস্ট ওই মানে সেন্টেন্সের ফার্স্টে বসবে এবং কিছু ইউজেস আছে, এগুলো আমরা একটু গো থ্রু করলেই কিন্তু পারবো। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি যে সামথিং এক্সিস্ট, দেয়ার ইজ আ রেস্টুরেন্ট, এটা কোনো প্যারা নাই। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট দেখো, এ লট অফ, আ নাম্বার অফ, প্লেন্টি অফ, আ পেয়ার অফ, ম্যানি মাচ, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমার দেয়ার বসে। এখন দেয়ারের পরের যে ভার্বটা বসবে ভাইয়া, এই যে আর, হ্যাঁ বা ওয়াজ, এইটা ডিপেন্ড করতেছে কার উপর, এটা ডিপেন্ড করতেছে এই যে ফ্রেজগুলো আছে এইটার পরে যেই সাবজেক্টটা থাকতেছে ওইটার নাম্বারের উপর। সেটা যেমন প্লুরাল বসছে আর, এটা যেমন সিঙ্গুলার বসছে ওয়াজ। বুঝতে পারছি? ওকে, মুভিং অন, এখানে দেখো দেয়ার ক্যান বি, দেয়ার মাস্ট বি, এইসব জিনিসপাতি আছে। তারপর দেয়ার সিম র্যাপিড, এগুলো আসলে অনেক ইজি, এগুলো জাস্ট গো থ্রু করলেই বুঝতে পারবা। স্লাইডগুলো অনেক সুন্দর করে সাজানো আছে, জাস্ট একটু গো থ্রু করলেই হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে এই যে দেখছো স্ট্রং অথবা উইক ভার্ব, যেমন গ্রু আসতে পারে, রিমেইন আসতে পারে, এগুলোর সাথে দেয়ার বসে। আচ্ছা, তারপর এই যে টু, অ্যাট, ইন, হ্যাঁ সরি টু, অ্যাট অর ইন, হ্যাঁ সো এই তিনটা প্রিপোজিশনের ক্ষেত্রে আমি দেয়ারের মানে সাবস্টিটিউট হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন দেখো উই ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড স্টেইড দেয়ার 6 days, তার মানে দেয়ার বলতে এখানে কিন্তু ঢাকাকে ইন্ডিকেট করতেছে, সো ঢাকার পরিবর্তে আমি দেয়ার বসাচ্ছি। সিমিলারলি এই যে ব্যাংককের পরিবর্তে দেয়ার বসাচ্ছি। ওকে, সো চলেন এখন আমরা একটু প্র্যাকটিস প্রবলেম শুরু করে ফেলি, কারণ এতক্ষণ আমরা অনেক পড়ছি, এখন আমরা প্র্যাকটিস প্রবলেম করব। আচ্ছা, ওয়ান মোর থিং একটু বলে রাখি, সো এই যে কিছুক্ষণ লাস্ট 1 মিনিট থেকে শেষ পর্যন্ত মানে আমার পুরো ক্লাসে একবার নিয়েছিলাম, দেন হঠাৎ করে দেখি যে মাইক কাজ করে নাই, সো স্যাডলি আমি এই পার্টটা আবার নিতেছি, বুঝছো, এই আর কি। সো একটু স্যাড হয়ে গেছি আমি। আচ্ছা, সমস্যা নেই, তোমাদের জন্য অনেক কিছুই করবো। সো এই আর কি, এই পার্টটা আমি অলরেডি একবার নিয়েছি কিছুক্ষণ আগে, অ্যান্ড আফটার দ্যাট দেখি যে মাইক কাজ করে নাই লাস্ট 20 মিনিট, সো এখন আমরা আবার নিতেছি। ওকে, আচ্ছা তো চলেন আমরা এখন প্র্যাকটিস করবো। সো প্র্যাকটিস কেমনে করবো, এগুলো হচ্ছে জাস্ট আগে আমাদের 10টা প্র্যাকটিস প্রবলেম আছে, সবাই সুন্দর করে ভিডিওটা পজ করবো, পজ করে প্র্যাকটিস করবো। ওকে, রেডি? ঠিক আছে, চলেন তাহলে শুরু করি। হ্যাঁ, আমাদের প্র্যাকটিস প্রবলেম ফার্স্টে কি দেখেন, হি ওয়ান্টস টু ওপেন আ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সো হি ড্যাশ গো টু ব্যাঙ্ক ফার্স্ট। তার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করবে, তাহলে ওর কী করা লাগবে, হ্যাঁ লাগবে মাস্ট, কোথায়, ব্যাঙ্কে যাওয়া লাগবে, সো সো হি হ্যাজ টু গো টু ব্যাঙ্ক ফার্স্ট। আচ্ছা, many fishermen have lost their valuable lives going to the sea in bad weather, so the fishermen dash not to go to the sea, তাহলে যেহেতু অনেকে আসলে লাইফ হারায়, তাহলে যাওয়া উচিত না ব্যাড ওয়েদারে, তাহলে যাওয়া উচিত না, শুড বা এই টাইপের ওয়ার্ডটা কী ছিল, হ্যাড বেটার, তাই না? আর হ্যাড বেটারের নেগেটিভ কী ছিল, হ্যাড বেটার নট, হ্যাড নট বেটার কিন্তু না। ড্যাশ ইন্টু শি ড্যাশ ইন্টু সলভেন্ট ফ্যামিলি, বুঝতেই পারতেছো শি ওয়াজ বর্ন। ওকে, তারপরে কি, শি ইজ ইনডিফারেন্ট টু স্টাডি,
শি ড্যাশ বি অ্যাটেন্টিভ টু স্টাডি। আচ্ছা ইনডিফারেন্ট টু মানে কি? ইনডিফারেন্ট টু মানে উদাসীন, তাই না? অ্যাপ্যাথেটিক মানে চায় না এরকম। তাহলে যেহেতু অ্যাপ্যাথেটিক বা ও পড়তে চায় না, তাহলে ওর পড়তে হবে, তাই না? তাহলে শি হ্যাজ টু বি অ্যাটেন্টিভ। আর ওইদিকে দেখো লাক্সারিয়াস একটা ওয়ার্ড আছে, লাক্সারিয়াস মানে আমরা জানি, তাই না? বিলাসবহুল বা ল্যাভিশ বলতে পারি। আচ্ছা ওয়ানরাস বলতে পারি। আচ্ছা ওকে, না ওয়ানরাস না, সরি, ল্যাভিশ। অপুলেন্ট বলতে পারি, রাইট? অপুলেন্ট একটা সুন্দর ওয়ার্ড আছে, অপুলেন্ট। ওকে, তারপরে কি? ট্রেন জার্নি ইজ অলওয়েজ সেফ ফর আস, সো দে ড্যাশ ট্রাভেল বাই ট্রেন দেন হ্যাভ আ জার্নি বাই বাস। তাহলে এখানে একটা কম্প্যারিজন আসছে ট্রেন আর বাসের, তাহলে কি হবে? সে সো দে ড্যাশ ট্রাভেল, কম্প্যারিজন। উড রেদার ডট ডট দেন, তাহলে উড রেদার ডট ডট দেন। ওকে ঠিক আছে, ওকে এটাও ট্রাই করি। স্ক্রিনশট নিব, ট্রাই করব স্ক্রিনশট অথবা পজ নিয়ে, মানে ভিডিওটা পজ করে ট্রাই করি। আচ্ছা তারপর কি বলছে? হি হ্যাজ নট এনাফ টাইম টু রিড হিজ টেক্সট বুক ড্যাশ স্টোরি বুকস। তার মানে যে বলছিলাম কম্প্যারিজন, এটাই পারে না, ওইটা তো দূরের কথা। তাহলে কি হবে? লেট অ্যালোন স্টোরি বুকই পড়ে না, সরি টেক্সট বুকই পড়ে না, স্টোরি বুক তো দূরের কথা। তারপরে দেখো আই টোল্ড মাই ফাদার টু ব্রিং এ ডিকশনারি ড্যাশ হি ফরগেটস টু ব্রিং ইট। হ্যাঁ কী হবে? মার্ভেল হোয়াট ইফ, হোয়াট উড হ্যাপেন ইফ, তাই না? হোয়াট ইফ হি ফরগেটস, যদি ভুলে যায়। আচ্ছা দ্য স্ট্রিট ইজ নট সেফ ড্যাশ ইজ ডেঞ্জারাস টু ওয়াক। তাহলে এখানে দেখো ইন্ট্রোডাক্টরি, হ্যাঁ ইন্ট্রোডাক্টরি ইট। ওকে, উই ওয়ার ওয়েটিং ফর দি ট্রেন অ্যাট দি স্টেশন ড্যাশ দি ট্রেন কেম উই গট ইন টু হারিডলি। মানে যখনই ট্রেন আসলো আমরা তাড়াতাড়ি উঠে গেলাম, বা ওই যে ট্রেন আসতে না আসতেই আমরা উঠে গেলাম। তাহলে কোন ওয়ার্ডটা হবে? অ্যাজ সুন অ্যাজ। Done? Okay, and lastly, it was a stormy night, the violent storm was wreaking havoc all around. Havoc মানে কি? Destruction type, হ্যাঁ? Dash, it grew weak, we went out. তাহলে as soon as. ওকে ডান, বুঝতে পারছি? ওকে চলো নেক্সট হচ্ছে আমাদের বোর্ড কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 2024-এর এই কোয়েশ্চেনটা আমরা সলভ করবো। অ্যান্ড এখানে হচ্ছে দেখেন, যেহেতু রানিং প্যারাগ্রাফ না, আলাদা আলাদা সেন্টেন্স, এখানে হচ্ছে 5টা কোয়েশ্চেন, অ্যান্ড নেক্সট স্লাইডে আমাদের 5টা কোয়েশ্চেন, এই 10টা কোয়েশ্চেন আসছে, ইচ ক্যারিং 0.5 মার্কস। সো আমরা একটু সলভ করে ট্রাই করি, সবাই একটু ট্রাই করবেন, ভিডিওটা পজ করে ট্রাই করি। ওকে দেখি, সুমি টক্স টু মাচ, ইট ইজ ড্যাশ শি ওয়্যার আ ম্যাড। তাহলে ও অনেক কথা বলে, হ্যাঁ ইট ইজ ড্যাশ শি ওয়্যার আ ম্যাড। এই যে ওয়্যার আসছে, দেখছো ওয়্যার আসছে, তার মানে অ্যাকচুয়ালি তো পাগল না, শি এর পরে তো ওয়্যার বসে না, অ্যাকচুয়ালি পাগল না, একটা হাইপোথেটিক্যাল ইমাজিনারি আনরিয়াল সিচুয়েশন। তাহলে আমরা কি বসাবো? ইট ইজ কি কি বলো? অ্যাজ ইফ, তাই না? অ্যাজ ইফ শি ওয়্যার আ ম্যাড। এখন অ্যাজ ইফ হবে না অ্যাজ দো হবে, এটা তুমি চেক করে নিবা। আচ্ছা ইট ইজ অ্যাজ ইফ। তারপরে ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ। আচ্ছা তার মানে আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট, তার মানে এই যে দেখতে কেমন আমরা পড়ছিলাম, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। এখানে একটা কথা বলছিলাম ভাই, দেখো এই যে দুইটা গ্যাপালা এখানে একটা সেন্টেন্সই আছে, দুইটা গ্যাপালা একটা সেন্টেন্সই আছে, অ্যান্ড দুইটা গ্যাপালা একটা ওয়ার্ডই আছে, সে এখানেই বসবে, তাই না? তাহলে হোয়াট ডাজ ডট 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 মানে হচ্ছে অ্যান এলিফ্যান্ট লুক লাইক, হ্যাঁ ওকে ডান। আই এম eagerly waiting for your reply, please answer me dash you can, যখন পারবা, ঠিক আছে? as soon as. ওকে তারপরে কি? চলো দেখি, দে আর সুইমিং ইন রিভার, একটা রিভারে, নদীতে সাঁতার করতে কেমন ফিলিং, হ্যাঁ কি হবে? হোয়াটস ইট লাইক, তাই না? হোয়াটস ইট লাইক। আচ্ছা তারপরে কি? হেলমেট শুড বি ইউজ while ড্রাইভিং আ মোটর বাইক ড্যাশ ইউ ওয়্যার ইন আ বাইক অ্যান্ড মেড আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। তাহলে কি? এটাও কিন্তু আমাদের মার্ভেলের ওয়ার্ড, ঠিক আছে? হোয়াট ইফ, বা যেটা হচ্ছে হোয়াট উড হ্যাপেন ইফ, কি হইতো যদি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। নেক্সট এটা আমরা ট্রাই করি, পজ করে ট্রাই করবো, হ্যাঁ তারপরে দেখবো। ইট ইজ আ সিক্রেট ম্যাটার উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক। যেহেতু সিক্রেট ম্যাটার, আমাদের এটা পাবলিকলি ডিসকাস করা উচিত না, তাহলে কি হবে? হ্যাড বেটার। আচ্ছা
সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক ড্যাশ ইন 469 BC। আমরা পার্টিকুলার ইয়ার দেখতেছি, প্রিপজিশনাল অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা সুন্দর করে বসাই দিব কাকে, ওয়াজ বর্ন কে। ডান, বুঝতে পারছি? ওকে, নেক্সট হচ্ছে আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ। তার মানে কি কম্প্যারিজন আসছে, একটা অটো বাইক, একটা হচ্ছে ফুড, দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট। তাহলে কম্প্যারিজন আসলে কি করবো, সুন্দর করে উড রেদার। আচ্ছা, সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দি সেক অফ পিস। কী হবে, আমাদের এটা করাই লাগে, রাইট, হ্যাভ টু, বা করতেই হয়, করতে হবে। আই ক্যান হার্ডলি ওয়াক ড্যাশ রান আ রেস। হার্ডলি মানে কি, হার্ডলি হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, তাই না, হার্ডলি। তো আই ক্যান হার্ডলি ওয়াক মানে আমি হাঁটতেই পারি না, দৌড়ানো তো দূরের কথা, এটা আমরা অলরেডি দেখছি লেটাল অনেক কেসে। তাহলে কী হবে, লেটাল। বুঝতে পারছি ভাইরা? অ্যান্ড তোমাদের জন্য সুন্দর করে এই জিনিসটা এখানে কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে, 1 নম্বরের সলিউশন এগুলো সব। বুঝতে পারছি? এই যে দেখছো একটা লেখা আছে আগে, এটা আমরা অলরেডি ডিসকাস করছি, মানে যেটা ওই যে বললাম মাইক নষ্ট হয়ে গেছিলো, মাইকের চার্জ শেষ হয়ে গেছিলো। আচ্ছা, যাই হোক, খেয়াল করিনি। ওকে, বুঝতে পারছি? ওকে, তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বোর্ড কোয়েশ্চেন। অ্যান্ড এই যে 2 নাম্বার এটা হোমওয়ার্ক, অ্যান্ড 2 নাম্বার এই যে 10টা, অ্যান্ড এটার সিম্পলি আমাদের অ্যান্সারও দেওয়া আছে। 3 নাম্বারটা আমাদের হোমওয়ার্ক, 3 নাম্বারের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি? তো সবাই যেটা করবেন, সবাই নিজে নিজে প্র্যাকটিস করবো, ঠিক আছে, নিজে নিজে প্র্যাকটিস করবো, তারপরে মিলাবো, মিলানোর পরে দেখবো যে কত পাইছি। হ্যাঁ, সবাই কমেন্টে জানিয়ে দিবা, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার। সবাই জানাও ক্লাসটা কেমন লাগছে, তোমাদের হেল্প হচ্ছে কি না। হ্যাঁ, সব ক্লাসই আর কি। অ্যান্ড আমরা ট্রাই করবো এই মাস্টার ক্লাসে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করে নেওয়ার, অ্যান্ড ফুল মে মাসে আমরা হচ্ছে সব ক্লাসে দিয়ে দিব, ঠিক আছে, এই আর কি। সো বেস্ট অফ লাক টু ইউ গাইজ, অ্যান্ড আজকে এই পর্যন্তই। আর হচ্ছে দেখা হবে নেক্সট ক্লাসে। আমাদের ওই যে নেক্সট ইংলিশ সেকেন্ড ক্লাস আছে আমার, সেটা হচ্ছে ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, ভোকাবুলারি নিয়ে চলে আসবো, অনেক মজার একটা ক্লাস হবে। অ্যান্ড আফটার দ্যাট ইংলিশ ফার্স্টের হচ্ছে আমাদের ক্লাস আছে, আমি 2টা নিব আর রিটেন পার্টে একটা নিব, ঠিক আছে, রিটেন পার্টে 1 বা 2টা খেয়াল নাই, যাই হোক, ঠিক আছে, এই আর কি। সো দেখা হবে। আর তোমাদের বাকি যে ক্লাসগুলো হচ্ছে তাহি আপু, তালহা, ওদের ক্লাসগুলো দেখে ফেলো, সব টপিক ওয়াইজ সুন্দর করে প্লে লিস্টে সাজানো থাকবে, অ্যান্ড আসলে গ্র্যাজুয়ালি আপলোড হচ্ছে, সো সবাই ক্লাসগুলো দেখতে থাকো, ঠিক আছে। বেস্ট অফ লাক টু গাইজ, অ্যান্ড প্রপারলি পড়াশোনা করো, এক্সাম দাও, বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দাও, ঠিক আছে, বিকজ অ্যাট দি এন্ড অফ দি এক্সাম কিন্তু অনেক ম্যাটার করে, ঠিক আছে। তুমি অনেক পারো কিন্তু প্র্যাকটিস করতেছো না, অ্যান্ড এক্সাম দিচ্ছ না, তাহলে কিন্তু আসলে প্যারা খাবা। অ্যান্ড যারা আইবিএ প্রিপারেশন নিবা, তোমাদের সাথে হয়তো আমাদের আর দেখা হবে, আমাদের কোর্সে বলি বা আমাদের এক্সামে বলি বা আমাদের সাথে পার্সোনালিও দেখা হতে পারে, আইবিএতে যদি চলে আসে তাহলে তো দেখা হবেই। সো ইয়া, তোমাদের জন্য শুভকামনা, তোমরা যদি একটু পড়াশোনা আগায় রাখতে চাও, আগায় রাখতে পারো, ঠিক আছে। ওকে, সো বেস্ট অফ লাক টু ইউ গাইস, আল্লাহ হাফেজ।